নূর, নূর। আদিত্য নূরের নাম ধরে ডাকতে ডাকতে দৌড়ে নিচে নেমে এলো। নিচে এসে ওদিক ওদিক তাকিয়ে দেখলো নূর কোথাও নেই। আদিত্যের ভয় আরও বেড়ে গেল। নূর আমার উপর রাগ করে কোথাও চলে গেল না তো? না, আদিত্য আর ভাবতে পারছে না। আমার প্রাণ পাখি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না। আদিত্য দরজার কাছে এসে দেখল দরজা ভেতর থেকে আটকানো। তার মানে নূর বাইরে যায়নি। কথাটা ভেবে আদিত্য একটা নিঃশ্বাস ফেলল। আদিত্য এবার দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে এসে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নূরকে দেখতে পেল না। আদিত্যের যেন পাগল প্রায় অবস্থা। আদিত্য 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে আহত কণ্ঠে বলল, কোথায় তুমি প্রাণ পাখি? প্লিজ কাম টু মি। আই প্রমিস আমি সব ঠিক করে দেব। শুধু একবার আমার কাছে এসো প্লিজ। আদিত্য হঠাৎ কোথা থেকে বিড়বিড় আওয়াজ শুনতে পেল। আদিত্য ভালো করে খেয়াল করলে আওয়াজটা কোথা থেকে আসছে। আদিত্য শব্দটা অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখল নূর সিঁড়ি ঘরের একেবারে কোণায় হাঁটুর ভেতর মুখ গুজে বসে আছে। বসে থেকে ঢুলছে আর কি কি যেন বিড়বিড় করছে। নূরকে দেখে আদিত্যের দেহে যেন প্রাণ ফিরে পেল। আদিত্য দৌড়ে যেয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এখানে কি করছো প্রাণ পাখি? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানো না, তুমি আমার চোখের আড়াল হলে আমি পাগল হয়ে যাই। আদিত্য খেয়াল করলো নূর ওকে জড়িয়ে না ধরে আগের মতোই বসে থেকে পাগলের মতো কি কি যেন বিড়বিড় করছে। আদিত্য নূরকে ছেড়ে নূরের সামনে বসে শোনার চেষ্টা করলো নূর কি বলছে। নূর কেমন যেন অস্বাভাবিকভাবে বিড়বিড় করে বলছে, আদিত্য শুধু আমার, ওকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আদিত্য শুধু আমার রাজকুমার, শুধু আমার। নূরের এমন অস্বাভাবিক আচরণ দেখে আদিত্যের ভয় লাগছে। ওর প্রাণ পাখি এমন করছে কেন? আদিত্য 2 হাত দিয়ে নূরের মুখটা আগলে ধরে উপরে তুলে বলল, হে প্রাণ পাখি, কি হয়েছে তোমার? দেখো আমি এখানেই আছি তোমার কাছে। প্লিজ প্রাণ পাখি, যা দেখেছ ওগুলো সব ভুলো। ওই নীরা কখন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমি বুঝ। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই নূর আদিত্যের হাত টেনে ধরে ওর পাশে কোণার ভেতর দেয়ালের সাথে চেপে বসিয়ে দিল। তারপর আদিত্যের সামনে দিয়ে নিজের হাতটা আড়াআড়িভাবে দিয়ে অস্বাভাবিকভাবে বলল, তুমি না এখানেই থাকো, আমি তোমাকে এখানেই লুকিয়ে রাখবো। এখান থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আমি কাউকে নিয়ে যেতে দেব না তোমাকে। নূরের এমন অস্বাভাবিক আচরণ দেখে আদিত্যের বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বুকের ভিতর কেউ ছুরি চালিয়ে দিয়েছে। ওর প্রাণ পাখিটার এমন অবস্থা ওর কিছুতেই সহ্য হচ্ছে না। আদিত্য বুঝতে পারছে যে নূর তখন ওইসব দেখে ওর মন মস্তিষ্ক অনেক অশান্ত হয়ে আছে, তাই ও এমন অস্বাভাবিক আচরণ করছে। আদিত্য 2 হাতে নূরের মুখটা আগলে ধরে আবেগী সুরে বলল, প্লিজ কলিজাটা শান্ত হও একটু। দেখো আমি তোমার কাছেই আছি, কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। নূর তবুও শান্ত হচ্ছে না। নূর এবার 2 হাত দিয়ে আদিত্যের মুখটা ধরে পাগলের মতো বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার দাসী হয়ে থাকব। তুমি যখনই আমাকে কাছে চাইবে আমি তখনই ধরা দেব, কখনো মানা করব না। তবু আমাকে ছেড়ে যেও না প্লিজ। অনেক কষ্টের পরে তোমাকে পেয়েছি। তোমাকে হারিয়ে ফেললে মরে যাব আমি, সত্যিই মরে যাব। আর সহ্য করতে পারল না আদিত্য। নূরকে শান্ত করার জন্য নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। অনেকক্ষণ ওভাবেই ঠোঁট চেপে ধরে রইল। নূর একটু শান্ত হয়ে আসলে আদিত্য নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে নূরের 2 গালে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, প্লিজ সোনাটা এমন করো না, আমার কষ্ট হচ্ছে তো। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ছেড়ে যাব? সেটা বেঁচে থাকতে কখনোই সম্ভব না। তুমি তো আমার নিঃশ্বাসের সাথে মিশে আছো। তুমি আছো বলেই আমার নিঃশ্বাস চলছে। তুমি না থাকলে আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। আর তোমার সাহস কী করে হলো মরার কথা বলার? হ্যাঁ, খবরদার যদি আর কখনো এই কথা বলেছ তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। নূর কেঁদে উঠে আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য তার প্রাণ পাখিকে শক্ত করে তার বুকের ভিতর আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে নূর শান্ত হয়ে আসলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। আদিত্য নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সিঁড়ি থেকে নেমে করিডোরে আসতেই আদিত্য সামনে তাকিয়ে দেখল নীরা সামনে দাঁড়িয়ে আছে। নীরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের অপেক্ষাই করছিল, এটা দেখার জন্য যে ওর প্ল্যান সফল হলো কিনা।
কিন্তু আদিত্য আর নূরকে এভাবে দেখে নীরার প্ল্যানে যেন এক বালতি পানি ঢেলে পড়ল। নীরা মনে মনে ভাবল, ওদের তো এতক্ষণে আলাদা হয়ে যাওয়ার কথা, তাহলে ওরা একসাথে কি করছে? নীরাকে এখানে দেখে আদিত্যের দমে থাকা রাগটা আবার জ্বলে উঠল। এই মেয়েটার জন্য আমার প্রাণ পাখির আজ এই অবস্থা হয়েছিল। কথাটা ভেবে আদিত্যের রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। তবে এখন ও নূরের সামনে কিছু বলতে চায় না, কারণ এমনিতেই নীরার জন্য নূরের মন মানসিকতা ঠিক নেই। তাই এখন ওর সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। আদিত্যের এভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে নূর মাথা তুলে একবার আদিত্যের দিকে তাকালো। তারপর আদিত্যের চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো নীরা দাঁড়িয়ে আছে। নীরাকে দেখে নূর আরও শক্ত করে আদিত্যের গলা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো চোখ কুচি করে নীরার দিকে তাকালো, যেন নীরা এখনই ওর কাছ থেকে আদিত্যকে কেড়ে নেবে। নীরা মুখ খুলে কিছু বলতে নিলে আদিত্যকে থামিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলল, স্টপ, নট এ সিঙ্গেল ওয়ার্ড। কথাটা বলেই আদিত্য নূরকে নিয়ে ওদের রুমে চলে গেল। আর নীরা নিজের প্ল্যান ফেল হওয়ার রাগে ফুঁসতে লাগলো। আদিত্য নূরকে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। তারপর নিজেও ওর পাশে বালিশি কনুই ঠেকিয়ে শুয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নূর আদিত্যের পেট জড়িয়ে ধরে বলল, তুমি ওই মেয়েটার কাছে একদম যাবে না, ও খুব পচা, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। তুমি ওর সাথে একদম কথা বলবে না, একদম না। আদিত্য মুচকি হেসে বলল, আমার প্রাণ পাখি থাকতে আমি অন্য কারোর কাছে কেন যাব? তুমি ছাড়া আমার আর কিছুই চাই না। এখন এসব কথা বাদ দিয়ে একটু ঘুমাও, না হলে মাথা ব্যথা করবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একটু পরে নূর আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নূর ঘুমিয়ে পড়লে আদিত্য নূরের কপালে চুমু দিয়ে নূরের গালে হাত বুলিয়ে মায়াভরা চোখে নূরের দিকে তাকিয়ে রইল। আমার প্রাণ পাখিটা কখন আমাকে এত পাগলের মতো ভালোবেসে ফেলল? কথাটা ভাবতেই আদিত্য একটা তৃপ্তির হাসি দিল। আদিত্য নূরকে আস্তে করে নিজের থেকে ছাড়িয়ে ঠিক করে শুয়ে দিয়ে গায়ের ওপর চাদর টেনে দিল। তারপর আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। এখন যে ওর আরেকজনের সাথে বোঝাপড়া আছে। আদিত্য নীরার রুমের সামনে এসে দরজায় নক করলো। কিছুক্ষণ পরে নীরা এসে দরজা খুলে দিল। দরজা খুলে আদিত্যকে দেখে নীরা একটু অবাক হলো। আদিত্য কিছু না বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এটা দেখে নীরা খুশিতে যেন হাতে চাঁদ পেয়ে গেল। নীরা মনে মনে ভাবছে, আদিত্য ওর সাথে দেখা করতে এসেছে, তার মানে আদিত্য ওকে পছন্দ করে। কথাটা ভেবে নীরা আবেদনীয় ভঙ্গিতে বলে উঠল, আমি জানতাম তুমিও আমাকে পছন্দ করো, তাই তো এত রাতে আমার সাথে দেখা করতে এসেছো। আর হবেই না বা কেন? কোথায় আমার মতো স্মার্ট একটা মেয়ে, আর কোথায় তোমার ওই খ্যাত মার্কা বাস। আর বলতে পারল না নীরা। আদিত্য সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নীরার গালে। নীরা থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল। আদিত্য নীরার সামনে বসে নীরার চুলের মুঠি ধরে অগ্নি চোখে তাকিয়ে রাগি সুরে বলল, কি বললি তুই? আমি আর তোকে পছন্দ করব? আরে পছন্দ তো দূরের কথা, তোর মতো থার্ড ক্লাস মেয়েকে তো আমি আমার বাসার কাজের লোকও রাখবো না। নূর যদি আমার জীবনে নাও আসতো, তবু আমি কখনো তোকে বিয়ে করতাম না। তুই কি ভেবেছিলি আমি তোর সম্পর্কে কিছু জানি না? তুই যে কত বড় ক্যারেক্টারলেস মেয়ে, তাকে আমি জানি না ভেবেছিস? তোকে শুধু সহ্য করি এই কারণে যে তুই বাবার বোনের মেয়ে, না হলে তোকে আমি এই বাড়িতে কখনো ঢুকতেই দিতাম না। কিন্তু তোর আজকের এই নির্লজ্জকর কার্যক্রমে আমাকে সেই কথাও ভুলিয়ে দিতে বাধ্য করেছি। আমি কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলি না, কিন্তু তুই আজকে আমাকে সেটাও করতে বাধ্য করেছিস। আদিত্য নীরার চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এসব কথা বলছে, আর নীরা ব্যথায় ছটফট করে আদিত্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। আদিত্যের এমন ভয়ঙ্কর রূপ ও এর আগে কখনো দেখেনি। নীরার ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠছে। আদিত্য আবার বলে উঠল, তোর সাহস কী করে হলো আমাকে টাচ করার, আমার প্রাণ পাখিকে কষ্ট দেওয়ার? তোর জন্য আমি আমার প্রাণ পাখিকে এমন অবস্থায় দেখেছি যে কথা মনে পড়লে এখনও আমার বুক কাঁপছে। আজ তোর জন্য ও এত কষ্ট পেয়েছে, তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। কথাটা বলে আদিত্য নীরার গলা চেপে ধরে বলল, তুই আমাকে ভালোবাসিস তাই না? আজকে তোর সব ভালোবাসা আমি ঘুচিয়ে দেব। নীরা যন্ত্রণায় ছটফট করছে, মুখ নীল হয়ে যাচ্ছে। নীরা কথা বলতে না পারায় দুই হাত জোর করে আদিত্যের কাছে অনুনয় করলো ওকে ছেড়ে দেওয়ার জন্য। শেষমেশ আদিত্য ওকে ছেড়ে দিল। নীরা ছাড়া পেয়ে কাশতে লাগলো। আদিত্য রাগে সুরে বলে উঠল, এখন রাতের বেলা দেখে তোকে বের করে দিলাম না, তবে কাল সকালে সূর্য ওঠার আগে তুই এখান থেকে বিদায় হবি। আমার প্রাণ পাখি যেন সকালে উঠে তোর মুখ না দেখে। খবরদার, আর কখনো তোর এই চেহারা আমাদের দেখাবে না, না হলে কিন্তু দ্বিতীয়বার আর জানে বাঁচবে না।
কথাগুলো বলে আদিত্য উঠে চলে যেতে নিল। দরজা পর্যন্ত যে আবার ফিরে এসে বলল, একটা কথা সব সময় মনে রাখবি, যে যে আমার প্রাণ পাখিকে কষ্ট দিবে আমি তাদের কাউকে ছাড়ব না। কথাটা বলে আদিত্য চলে গেল। নীরা বসে বসে কাশতে লাগলো। বেচারি জানে বেঁচে গেছে, এটাই অনেক, আর দরকার নেই কিছু। আদিত্য রুমে এসে নূরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 8:30। সবাই ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছে। আদিত্যের বাবা বলে উঠল, নীরা কোথায় দেখছি না যে, বাসা চলে গেছে নাকি? সানা বলে উঠল, কি জানি বাবা, সকাল থেকে তো দেখিনি, মনে হয় চলে গেছে। আদিত্য খেতে খেতে বলে উঠল, বাবা আমাদের এখন ওই বাসায় যাওয়া উচিত। বিয়ের জন্য নূরের ভার্সিটি আর আমার অফিসও অনেক দিন মিস হয়ে গেছে, তাই আমাদের যেতে হবে। আদিত্যের বাবা বলল, ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস। তো তা কখন বের হবি? এই তো বাবা একটু পরে বের হব। নূর বলে উঠল, বাবা আপনারাও চলুন না, আমার একা একা ভালো লাগবে না। না রে মা, আমি এখানেই ভালো আছি, আর তোমার যখনই খারাপ লাগবে এখানে চলে আসবে। ব্রেকফাস্ট শেষে একটু পরে আদিত্য আর নূর সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ওদের বাসার উদ্দেশ্যে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে গেছে। এই 2 সপ্তাহে নূরের জীবন কোনো স্বর্গের চেয়ে কম কাটেনি। আদিত্যর ভালোবাসা আর কেয়ারে নূর যেন সুখের সপ্তম আকাশে ভাসছে। আদিত্যের ফাইনাল এক্সাম শেষ, তাই ও এখন শুধু অফিসে যায়। আদিত্য রোজ অফিসে যাওয়ার সময় নূরকে ভার্সিটি নামিয়ে দিয়ে যায়, আবার আসার সময় নূরকে নিয়ে আসে। বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ আদিত্যের রোমাঞ্চের মিটার সবসময় চালুই থাকে। শুধু আদিত্য আর নূর না, আবির, তানি, তাসির, সানা, ওদের প্রেমও ভালোই চলছে। সায়েমও নিশির সাথে রিলেশনে চলে গেছে। রাত 10টা। নূর বেলকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। একটু পরে দুটো হাত এসে ধীরে ধীরে নূরের কোমর জড়িয়ে ধরল। নূর জানে এই হাত দুটো কার। এটা আর কেউ না, ও রাজকুমার। আদিত্য নূরের ঘাড়ে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে নিয়ে নেশাভরা কণ্ঠে বলল, আমার প্রাণ পাখিটা এখানে কি করছে? নূর নিজের মাথাটা আদিত্যের বুকে এলিয়ে দিয়ে মুচকে এসে বলল, চাঁদ দেখছে। আমাকে না নিয়ে একা একাই চাঁদ দেখছো? তুমি তো ফোনে কথা বলছিলে, তাই ডিস্টার্ব করিনি। ফোনের কথা শুনে আদিত্যের মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। আদিত্য একটু সিরিয়াস হয়ে বলল, একটা কথা বলার ছিল তোমাকে। বলো না। আসলে আজকে কোর্টের রায় এসেছে। জনের 14 বছরের জেল হয়েছে, আর রুবিনা বেগমের ফাঁসির অর্ডার হয়েছে। কালকেই তাকে ফাঁসি দেওয়া হবে। রুবিনা বেগমের ফাঁসির কথা শুনে নূর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ওর ভেতর কেমন ফিলিংস হচ্ছে ও বুঝতে পারছে না, কেমন রিয়াকশন দেওয়া উচিত তাও বুঝতে পারছে না। ওই মহিলা যেমনই হোক, নূর তো তাকে নিজের মা ভেবেছিল, তাই হয়তো একটু খারাপ লাগছে ওর। আদিত্য নূরের মনের অবস্থা বুঝতে পারছে, তাই নূরের মনকে ফ্রেশ করার জন্য বলে উঠল, প্রাণ পাখি আমার সাথে বাইক রাইডে যাবে? এখন এই রাতের বেলায় বাইক রাইডিং? রাতের বেলায় বাইক রাইডিংয়ের আসল মজা পাওয়া যায়। তুমি একবার চলো, দেখবে কত মজা হয়। এখন যাও, রেডি হয়ে আসো। নূর মুচকি এসে বলল, ঠিক আছে। কিছুক্ষণ পরে নূর নীল রঙের লেগিস আর পিঙ্ক কালারের একটা কুর্তি পরে গলায় ওড়না স্কার্ফের মতো পিছিয়ে রেডি হয়ে বের হলো। আদিত্য নীল জিন্স আর ব্ল্যাক টি শার্টের ওপর একটা মেরুন রঙের লেদার জ্যাকেট পরেছে। একটু পরে দুজন বের হয়ে বাইকে উঠে বসলো। নূর আদিত্যের পেছনে বসে হাত দিয়ে আদিত্যের কোমর জড়িয়ে ধরল। আদিত্য মুচকি এসে বাইক স্টার্ট দিল। আধা ঘন্টা ধরে বাইক চালিয়ে ওরা শহরের কোলাহল থেকে বেরিয়ে এলো। রাতের আবছা আলো আর চারপাশে শস্য বাতাস নূরের গায়ে লাগতে মনটা শিহরিত হয়ে গেল। আদিত্য সত্যিই বলেছে, রাতের এই রাইডটা আসলেই অনেক ভালো লাগে। বাইক চালাতে চালাতে ওরা অনেক দূর নির্জন নিরিবিলি নদীর কিনারার পাশ দিয়ে যাওয়া রাস্তায় চলেছে। একটু পরে আদিত্য হঠাৎ বাইক থামিয়ে দিল। বাইক থামিয়ে দেওয়ায় নূরের ঘোর কাটল। নূর ভ্রুকুচকে বলল, কি হলো, থামালি কেন? আমরা কি এখানে নামবো? না, এখানে নামবো না। তাহলে? বলছি আগে নেমে দাঁড়াও। নূর আদিত্যের কথা মতো নিচে নেমে দাঁড়ালো। আদিত্য একটু পেছন দিকে সরে গিয়ে বসে বলল, এখন সামনে এসে বসো। নূর কনফিউজড হয়ে বলল, মানে তুমি এখন আমার সামনে বসবে? কিন্তু আমি সামনে বসবো কিভাবে? আর আমি সামনে বসলে তুমি বাইক কিভাবে চালাবে? উফ, তুমি না অনেক প্রশ্ন করো। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। কথাটা বলে আদিত্য 2 হাত দিয়ে নূরের কোমর ধরে উঁচু করে নূরকে সামনে নিজের দিকে মুখ করে বসালো। তারপর নূরের পা দুটো নিজের কোমর পেঁচিয়ে পেছনে ক্রস করে দিয়ে আটকে দিল। আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে বলল,
আমার অনেক শখ ছিল নিজের বউকে এভাবে সামনে বসিয়ে বাইক রাইড করব। এতক্ষণ শহরের লোকজনের ভেতরে ছিলাম, তাই সামনে আনিনি। তবে এদিকে কোনো লোকজন নেই, তাই আর সমস্যা নেই। তোমার কোনো সমস্যা নেই তো এভাবে বসতে? নূর লাজুক হেসে মাথা ঝাঁকালো। মানে কোনো সমস্যা নেই। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে আবার বাইক স্টার্ট দিল। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে মুহূর্তটা উপভোগ করছে। আর আদিত্য নূরের কাঁধের উপর দিয়ে সামনে তাকিয়ে অনেক স্লো গিয়ারে বাইক চালাচ্ছে, যাতে কোনো দুর্ঘটনা না হয়। নূরের মুহূর্তটা সত্যি অনেক বেশি ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করার নয়। আদিত্য ওকে রোজ নতুন নতুন সুখের খোঁজ দেয়, যে সুখের কথাও কখনো কল্পনাও করেনি। এসব ভাবতে ভাবতে নূর যেন এক ঘোরের ভেতর চলে গেল। নূর হঠাৎ আদিত্যের গলা ছেড়ে দিয়ে ধীরে ধীরে চিত হয়ে বাইকের বনেটের উপর শুয়ে পড়ল। দুই হাত দুই দিকে পাখির মতো ছড়িয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে ও যেন হাওয়ায় ভাসছে, নিজেকে সত্যি সত্যি পাখি মনে হচ্ছে। নূরকে এভাবে এনজয় করতে দেখে আদিত্যের মনটাও খুশি হয়ে গেল। আদিত্য দুষ্টু হেসে বলল, প্রাণ পাখি, এভাবে আমাকে পাগল করলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। নূর ঘোরের মাঝে বলে উঠল, হলে হোক, তুমি পাশে থাকলে আমার কোনো কিছুর ভয় নেই। নূরের কথায় আদিত্য একটা তৃপ্তির হাসি দিল। এভাবে আরও কিছুক্ষণ ঘুরে ওরা আবার বাসার দিকে ব্যাক করলো। নূর এখন আদিত্যের সামনেই বসে আছে। রাত অনেক হওয়ায় আর ঠান্ডা বাতাসের জন্য নূরের চোখ ভারী হয়ে আসছে। নূর আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্যের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গেল। নূরের শরীর ঢিলা হয়ে আসায় আদিত্য বুঝতে পারল নূর ঘুমিয়ে পড়েছে। আদিত্য সাথে সাথে বাইক থামিয়ে দুই হাত নূরের মাথাটা সামনে এনে দেখল নূর সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে। আদিত্য ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলল, হায় রে আমার ঘুম পাগলি, বাইকের ওপরও ঘুমিয়ে পড়েছে। আদিত্য নূরের কপালে চুমু দিয়ে ওর মাথাটা আবার নিজের কাঁধে রাখল। তারপর নূরের গলার ওড়নাটা দিয়ে ভালো করে নূরকে নিজের সাথে পেঁচিয়ে বেঁধে নিল, যাতে নূর পড়ে না যায়। তারপর আবার বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে এলো। অনেক রাত হওয়ায় রাস্তায় তেমন লোকজন ছিল না, তাই আর অসুবিধা হয়নি। বাসায় এসে আদিত্য বাইক থামিয়ে আস্তে করে নূরকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। দুপুর 1টা। নূর আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আজ ভার্সিটি বন্ধ, তাই নূর ভেবেছে ও আজ অফিসে গিয়ে আদিত্যকে সারপ্রাইজ দিবে। তাই সকাল থেকে আদিত্যের পছন্দের খাবার রান্না করেছি। আদিত্যের জন্য লাঞ্চ নিয়ে যাবে আজ। নূর শাড়ি পরতে পারে না, আসলে আদিত্য ওকে শিখতে মানা করেছে, তাই ও শিখেনি। নূর তাই একটা লাল রঙের জর্জেটের ফ্লোর টাচ গোল জামা পরেছে। হাতে লাল কাচের চুড়ি, কানে বড় বড় ঝুমকো পরেছে, চোখে কাজল আর ঠোঁটে নূর লিপস্টিক লাগিয়েছে। মাথায় লাল হিজাব পরে রেডি হয়ে বের হলো নূর। বাসায় নূরের জন্য আলাদা একটা ড্রাইভার সহ গাড়ি রাখা আছে। নূর সেই গাড়িতে করে আদিত্যের অফিসে গেল। এই প্রথম নূর আদিত্যের অফিসে যাচ্ছে, তাই ওর একটু নার্ভাস লাগছে। নূর অফিসে এসে এদিক ওদিক তাকিয়ে রিসিপশনের মেয়েটির কাছে যেয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আপনি কি বলতে পারেন মিস্টার আদিত্যের কেবিন কোন দিকে? মেয়েটি বলল, আপনি কে? আর স্যারের সাথে কী দরকার? নূর আদিত্যকে সারপ্রাইজ দিতে চায়, তাই নিজের পরিচয় না দিয়ে বলল, আসলে আমি ওনার ফ্রেন্ড, ওনাকে সারপ্রাইজ দিতে এসেছি। ও আচ্ছা, কিন্তু ম্যাম স্যার তো এখন মিটিং করছে, আপনি একটু বসে ওয়েট করুন, স্যারের মিটিং শেষ হলে আপনি দেখা করতে পারবেন। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। নূর যে ওয়েট করতে লাগলো। একটু পরে মেয়েটা আবার ডেকে বলল, ম্যাম স্যারের মিটিং শেষ, আপনি যে দেখা করতে পারেন। মেয়েটি হাতের ইশারায় আদিত্যের কেবিন দেখিয়ে দিল। নূর আদিত্যের কেবিনের সামনে এসে দরজায় নক করলো। আদিত্য ভেতর থেকে বলল, কামিন। নূর আস্তে করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আদিত্য মাথা নিচু করে ফাইল দেখছে, তাই নূরকে খেয়াল করেনি। নূর মুচকি এসে গলা খাকারি দিয়ে বলল, মে আই কামিন স্যার? নূরের কণ্ঠ শুনে আদিত্যের ভ্রু কুঁচকে এলো। এক ছটকায় মাথা তুলে সামনে তাকালো। নূরকে অফিসে দেখে একটু অবাক হলো আদিত্য। তার উপর নূরকে এত সুন্দর লাগছে যে আদিত্য চোখে ফেরাতে পারছে না। আদিত্য উঠে এসে নূরকে জড়িয়ে ধরে বলল, ও প্রাণ পাখি, তুমি কিভাবে জানলে যে এখন আমার তোমাকেই দরকার ছিল? নূর কনফিউজ হয়ে বলল, মানে? আদিত্য নূরকে ছেড়ে নূরের গালে হাত বুলিয়ে বলল, আজকে একটা স্টাফের ভুলের জন্য মেজাজ অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখন তুমি আসায় মেজাজ আবার ফুরফুরে হয়ে গেল। ইউ নো হোয়াট, ইউ আর দ্য বেস্ট। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। নূরকে কোলে নিয়ে নিজের চেয়ারে বসিয়ে দিল। নূর একটু হকচকিয়ে উঠে বলল, আরে আরে কি করছো? এটা তো তোমার চেয়ার, আমাকে এখানে বসাচ্ছ কেন? আদিত্য নূরের সামনে হাঁটু গেড়ে বসে নূরের হাত দুটো একসাথে করে হাতের তালুতে চুমু দিয়ে বলল, তো তোমাকে না আগেই বলেছি তোমার আমার বলতে কিছু নেই, সবই আমাদের, বুঝেছ? আর যেন এই কথাটা না শুনি।
নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য বলে উঠল, তুমি বসো, আমি লাঞ্চের অর্ডার দিচ্ছি। কি খাবে বলো? কিছুই না, কারণ আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি, গাড়িতে রাখা আছে। আমি ড্রাইভার কাকাকে বলছি নিয়ে আসতে। আদিত্য মুচকি এসে বলল, এটা তো আরও শোনা সোহাগা হয়ে গেল। ওকে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে আদিত্য ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। একটু পরে হঠাৎ কেবিনের দরজায় কেউ নক করলো। নূর ভাবলো হয়তো ড্রাইভার কাকা এসেছে, তাই ভেতরে আসতে বলল। দরজা ঠেলে আদিত্যর পিয়ে মিস লীনা ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে নূরকে এভাবে আদিত্যের চেয়ারে বসে থাকতে দেখে লীনা ভ্রুকুচকে বলল, এ মেয়ে, কে তুমি? ভেতরে কিভাবে ঢুকলে? আর স্যারের চেয়ারে বসার সাহস হলো কি করে? লীনার কথায় নূর থতমত খেয়ে গেল। নূর বুঝতে পারছে যে মেয়েটা নিশ্চয়ই এখানকার স্টাফ, আর ওকে চিনতে না পেরে এমন করছে। নূর মুচকি হেসে লীনাকে বোঝানোর চেষ্টা করলো, আমার কথা তো শোনো। নূরের কথা শেষ হওয়ার আগে লীনা আবার তেজি কণ্ঠে বলল, চুপ করো তুমি। তোমাদের মতো মেয়েদেরকে ভালো করে চেনা আছে আমার। সুযোগ পেলে তো চলে এলে বড়লোক ছেলেদের ফাঁসাতে। তোমাকে তো আমি জাস্ট শ্যাট আপ। আদিত্যের ঘর কাঁপানো গর্জন শুনে কথা বন্ধ হয়ে গেল লীনার। আদিত্যকে দেখে নূর একটু ভয় পেয়ে গেল। ও বুঝতে পারছে যে আদিত্য চরম পর্যায়ে রেগে গেছে, না জানি এখন কি করে বসে। এদিকে লীনাও ভয়ে থরথর কাঁপছে। আদিত্য অগ্নিমূর্তি হয়ে লীনার কাছে এগিয়ে এসে ক্রুদ্ধ কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কী করে হলো ওর সাথে এভাবে কথা বলার? লীনা ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলে উঠল, উনি আপনার চেয়ারে। লীনার কথা শেষ হওয়ার আগে আদিত্য আবার গর্জে উঠে বলল, তো চেয়ারে বসেছে তো কি হয়েছে? তুমি জানো ওকে? ও শুধু চেয়ারে কেন, ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে বসতে পারে। ইচ্ছা হলে তোমার মাথায়ও বসতে পারে, কারণ ও এই কোম্পানির মালিক। শি ইজ মাই ওয়াইফ। শি ইজ মিসেস সাদমান শাহরিয়ার। বুঝতে পেরেছ তুমি? আদিত্যের কথায় লীনা চমকে গেল। তারপর কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, আমি জানতাম না। হোয়াট সরি? হ্যাঁ, হোয়াট সরি? তোমার সরি দিয়ে আমি কি করব? চেনো না বলেই কি তুমি একটা মেয়েকে যা খুশি তাই বলে যাবে? নূর আদিত্যকে শান্ত করার জন্য আদিত্যের সামনে এসে আদিত্যের হাত ধরে বলল, ইটস ওকে, ছাড়ো না। ও চিনতে পারিনি তাই এমন করেছে, বাদ দাও এখন। নূর, তুমি এর মধ্যে এসো না। এই মেয়েকে আমি আজ ছাড়ব না। ও সাহস কী করে হলো তোমার সাথে এমন ব্যবহার করার? লীনা নূরের দিকে তাকিয়ে বলল, সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ইটস ওকে, আপনি এখন যান, আমি দেখছি। লীনা মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। তুমি ওকে যেতে দিলে কেন? ওকে তো আজ আমি ফায়ার করেই ছাড়ব। আদিত্য আবার তেড়ে যেতে নিলে নূর আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ শান্ত হও। দেখো, এত হাইপার হওয়ার কিছুই হয়নি। ও ভুল করেছিল, তার জন্য সরি বলেছে। এখন ছেড়ে দাও ওকে প্লিজ। দেখো, আমি তোমার অফিসে প্রথম এসেছি আর তুমি এভাবে রেগে থাকবে? প্লিজ শান্ত হও না। আদিত্য তবুও যেন নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। নূর এবার আদিত্যের শার্টের উপরের দুটো বোতাম খুলে আদিত্যের বুকে চুমু খেতে লাগলো। আদিত্য এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে আবেশে চোখ বন্ধ করে নিল। একটু পরে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে কেবিনে থাকা সোফায় গিয়ে বসলো। এক হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আর এক হাত নূরের কানের নিচ দিয়ে চুলের ভেতর ঢুকিয়ে দিয়ে নিশা ভরা চোখে তাকিয়ে বলল, এভাবে হবে না প্রাণ পাখি, রোজ আরেকটু বেশি লাগবে। কথাটা বলে আদিত্য নূরের মোহে ডুবে নিজের সব রাগ খুব শান্ত করল। ওদের চুমন লীলার মাঝে হঠাৎ দরজায় কেউ নক করলো। নূর শুনতে পেলেও আদিত্যের সেদিকে কোনো প্রক্ষেপ নেই। ও তো ওর কাজে মগ্ন আছে। নূর আদিত্যকে ছাড়ানোর চেষ্টা করে মুখ দিয়ে শুধু শব্দ বের হচ্ছে। আদিত্য নূরকে ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? শান্তিমতো কি চুমুও খেতে দিবা না? আরে রাগ করছো কেন? দরজায় কে যেন নক করছে, সেই জন্য রাখছিলাম। আদিত্য বিরক্ত হয়ে বলল, কে আবার আসলো এখন আমার রোমাঞ্চে ডিস্টার্ব করতে? আদিত্য উঠে গিয়ে দরজা খুলে দেখলো ড্রাইভার কাকা খাবার নিয়ে এসেছে। আদিত্য মুচকি এসে খাবারটা হাতে নিল। তারপর ভেতরে এসে দুজনে লাঞ্চ করে নিল। লাঞ্চ শেষে আদিত্য নূরকে বলল, তুমি একটু বসো, আমার একটু কাজ বাদ আছে, ওটা শেষ করে আমরা একসাথে বের হব। নূর মুচকি এসে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। 20 মিনিট পরে আদিত্য কাজ শেষ করে নূরকে নিয়ে বের হলো। কেবিনের বাইরে এসে আদিত্য নূরের হাত ধরে সবার সামনে এসে বলল, এভরিওয়ান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আদিত্যের কথায় সবাই আদিত্যের দিকে তাকালো। আদিত্য মুচকি এসে বলল, আমি আজকে আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই, আর সে হলো আমার লাইফ পার্টনার, আমার ওয়াইফ মিসেস নূর সাদমান শাহরিয়ার। আদিত্য হাত দিয়ে নূরের দিকে ইশারা করে কথাটা বলল। সবাই ওদের জন্য তালি বাজিয়ে অভিনন্দন জানালো। আদিত্য মুচকি এসে বলল, ধন্যবাদ,
আপনারা এখন যার যার কাজ করুন। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে বেরিয়ে গেল। গাড়িতে বসে নূর বলল, আচ্ছা শোনো না। হ্যাঁ বলো না। আসলে আমি আজকে সব দলবলকে ডিনারে ইনভাইট করেছি, তাই যাওয়ার সময় কিছু কেনাকাটা করতে হবে। আদিত্য মুচকি এসে বলল, যে হুকুম রানী সাহেবা। সন্ধ্যা 7:30। একে একে সবাই আসা শুরু করেছে নূরদের বাসায়। সানা অনেক আগে চলে এসেছে নূরের হেল্প করার জন্য। একটু পরে তাসির আসলো। তাসির একটা ফুলের বুকে নিয়ে এসে নূরের হাতে দিল। নূর মুচকি এসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কিছুক্ষণ পরে আবির আর তানি এলো। নূর দরজা খুলে দিতেই আবির বলে উঠল, বা আদাব, বা মোলাইজা হুঁশিয়ার, আপনাদের সামনে হাজির হয়েছে দ্য গ্রেট আবির। স্বাগত नहीं करेगी हमारा? সানা এগিয়ে এসে বলল, ঝাড়ু সে करेंगे आपका स्वागत। টানান টানা টানা নানাটা। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, ভাবি আপনাদের বাসায় ঝাড়ুদার রেখেছেন কবে থেকে? তাও আবার এমন বেত্তিমিজ ঝাড়ুদার। তারপর সানার দিকে তাকিয়ে বলল, এই ঝাড়ুদার দূরে যাও, শুশু। আমার এত দামি কাপড় চোপড় ময়লা হয়ে যাবে, কোত্থেকে যে এসব আসে। কথাগুলো বলে আবির ভেতরে চলে গেল, আর সানা কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করতে লাগলো। একটু পরে সায়েম আর নিশি আসলো। নূর দরজা খুলে দিয়ে বলল, আরে এসে গেছো তোমরা, কেমন আছো তোমরা? ভালো। সায়েমের কথা পুরো হওয়ার আগে নিশি বলে উঠল, এমনিতে তো বেশি কথা বলার অভ্যাস আমার নেই, তবুও আপনি যখন জিজ্ঞেস করছেন তাই বলছি। জানেন কি হয়েছে? নূর কিছু বলার জন্য মুখ খুলতে নিশি বলে উঠল, আরে আপনি কি করে জানবেন? আমি বলছি, এই সায়েম আছে না, ওকে আমি বলেছিলাম 6টায় আসতে। ও কখন এসেছে জানেন? ও এসেছে 6:05, পুরো 5 মিনিট লেট। কেমন লাগে বলেন? যাই হোক, বেশি কথা বলার অভ্যাস তো আমার নেই, তবুও বলছি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আবারও নূরকে থামিয়ে দিয়ে নিশি বলে উঠল, অবশ্যই ভালো আছেন, তাই তো আমাদের ইনভাইট করেছেন। আমি আবার বেশি কথা বলতে পারি না, তাই আমি ভেতরে যাই। নিশি ভেতরে যেতে নূর হা হয়ে সাইমের দিকে তাকালো। সাইমও করুণ চোখে নূরের দিকে তাকালো। একটু পরে নূর ডিনার টেবিল রেডি করে সবাইকে ডিনারের জন্য ডাকলো। সবাই একে একে এসে চেয়ারে বসে গেল। আদিত্য এসে বলল, সানা কোথায়, দেখছি না যে। আবির বলে উঠল, তাসির কোথায়, ওকেও তো দেখছি না। নূর বলল, তাসির ভাইয়া তো বলল উনি একটু ফ্রেশ হয়ে আসছে, আর সানা মনে হয় রুমে গেছে, আমি ওকে ডেকে আনছি। কথাটা বলে নূর সানা রুমের দিকে এগোলো। সানা রুমের সামনে এসে দরজাটি একটু খুলে সানার নাম ধরে ডাকতে গিয়েও আবার থেমে গেল। রুমের ভেতর তাসির সানার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর সানা তাসিরের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এসব দেখে নূর থ হয়ে গেল। ও এমন কিছু দেখতে পাবে তা কখনো ভাবেনি। সানা আর তাসির উল্টো ঘুরে থাকায় নূরকে দেখতে পায়নি। নূর আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আস্তে করে দরজা বন্ধ করে দিয়ে ওখান থেকে সরে এলো। নূর মনে মনে ভাবল, তার মানে সানা আর তাসির ভাইয়া একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু ওরা এটা আমাদের কাছ থেকে কেন লুকিয়েছে? আমি কি আদিত্যকে সব বলবো? না না, আমাকে আগে সানার সাথে কথা বলতে হবে। এসব ভাবতে ভাবতে নূর ডাইনিং টেবিলের কাছে চলে এলো। নূরকে এমন অন্যমনস্ক দেখে আদিত্য ভ্রুকুচকে বলল, কি হয়েছে, কি ভাবছো এত, আর সানা কোথায়? নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, না না কিছু না, এমনি। সানা আসছে একটু পরে, তোমরা শুরু করো। আদিত্য মুচকে এসে বলল, ঠিক আছে, তুমিও বসো, তোমরা খাও, আমি সার্ভ করে দিচ্ছি। আবির বলে উঠল, ভাবি আমাদের মতো হাওয়াতে পাবলিকদের সার্ভ করে দিতে হবে না, আমরা নিজেরাই পাতিলের তলি শুদ্ধ আস্তে নিয়ে খেয়ে ফেলবো। তুমি বসো তো। তানি বলে উঠল, আবির ঠিকই বলেছেন, ওর আমাদের সাথে এত ফর্মালিটি করতে হবে না, আমরা সবাই নিয়েই খেতে পারবো। তুই জিজুর কাছে বস, না হলে দেখা যাবে আমাদের জিজু এক্ষুনি কেঁদে ফেলবে। তানির কথা সবাই হেসে দিল। একটু পরে ওখানে তাসির চলে এলো। তার কিছুক্ষণ পরে সানা এলো। নূর আরও চোখে ওদের দিকে তাকিয়ে ওদের সব অ্যাক্টিভিটি ফলো করছি। রাত 9টা। ডিনার শেষে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে কথা বলছে। আবির তখন বলে উঠল, এমন শুধু শুধু বসে থেকে বোরিং লাগছে, কোনো গেমস খেললে কেমন হয়? সায়েম বলে উঠল, হ্যাঁ ব্রো, ঠিকই বলেছ, একটা গেম হলে ভালোই জমবে। তা কি গেম খেলা যায়? তানি বলে উঠল, এক কাজ করি, আমরা সবাই গানের কলি খেলি, অনেক মজা হবে। তাসির বলে উঠল, আরে না না, এগুলো সব মেয়েলি খেলা। আবির দুষ্টু হেসে বলে উঠল, তার চেয়ে বরং আমরা কুতকুত খেলি, আই লাভ কুতকুত। তানি বুঝতে পারছে যে আবির কি মিন করছে, তাই দাঁত চিবিয়ে বলল, শুনুন, গানের কলি খেলা এত সহজ না, এর জন্য ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। শুধু চাপাবাজি করলে হয় না,
আসলে তোমরা হেরে যাওয়ার ভয়ে খেলতে চাচ্ছ না। আবির বলে উঠল, আর ইউ চ্যালেঞ্জিং? আসো। সানা বলে উঠল, ইয়েস, উই আর চ্যালেঞ্জিং ইউ। হয়ে যাক ছেলে ভার্সেস অ্যাস মেয়ে। যে দল হারবে তাকে উইনার দল যা করতে বলবে তাই করতে হবে। বলো মঞ্জুর? আবির বলে উঠল, মঞ্জুর, হ্যাঁ। এমনিতেও আমরাই জিতব। মেয়েরা তো শুধু জানে হিন্দি গান, আর এখানে বাংলা ছাড়া আর কোনো গান হবে না, তাও বাংলাদেশের বাংলা গান, ভারতীয় বাংলা গান না, বুঝেছিস? সায়েম বলে উঠল, জিতবো তো আমরাই, কারণ আমাদের কাছে আছে আদিত্য ভাইয়ের মতো সিঙ্গার, তাই না ভাইয়া? কথাটা বলে সব আদিত্যের দিকে তাকাতেই বিক্ষোভ হয়ে গেল, কারণ আদিত্য আর নূর অন্য এক জগতেই আছে। এদের কথায় কোনো ধ্যান নেই তাদের। ওরা দুজন সোফায় এক কোণায় বসে আছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে রোমান্টিকভাবে মুচকি হেসে নূরের হাতের আঙ্গুলের ভেতর নিজের আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুলের সাথে খেলছে, আর নূর মাথা নিচু করে শুধু লাজুক লাজুক হাসছে। ওদের দেখে মনে হচ্ছে না যে এখানে আর কেউ আছে। সবাই বেকুবের মতো ওদের দিকে তাকিয়ে আছে। আবির তাসরির দিকে ঝুঁকে বিড়বিড় করে বলল, ইয়ার, আমরা কি ইনভিজিবল হয়ে গেছি নাকি? আমরা যে এতক্ষণ ধরে মহাভারত করে যাচ্ছি তা ওনাদের কানেই ঢুকেনি। তাসিরা বিড়বিড় করে বলল, নো আইডিয়া ইয়ার। মেয়েগুলো শুধু মিটিমিটি হাসছে। আবির এবার উচ্চস্বরে ডেকে উঠল, ভাই! আবিরের চিল্লানিতে দুজনেই হকচকিয়ে উঠল। নূর লজ্জায় মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল, কী রে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? আবির বলে উঠল, শুধু বয়রা কেন, সাথে অন্ধ হয়ে গেছিস মনে হচ্ছে। তুই এখানে বসে বসে রোমান্স করছিস, আর আমরা যে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিয়েছি সে খেয়াল আছে তোর? মানে আমাদের মধ্যে এখন গানের কলি কম্পিটিশন হবে, ছেলে ভার্সেস মেয়ে। আর তুই যেহেতু জন্মগত ছেলে তাই তুই আমাদের দলে, বুঝেছিস? আর এই প্রতিযোগিতার কী দরকার আছে? সবাই মিলেমিশে খেললেই তো হয়, আলাদা আলাদা হয়ে খেলতে হবে কেন? সায়েম বলে উঠল, ব্রো, বি এ ম্যান। মেয়েরা আমাদের চ্যালেঞ্জ করেছে, তো আমরা কি হার মেনে নিব নাকি? রোমান্স পরে কইরো, এখন আমাদের দলে যোগদান করো। তানি নূরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ নূর, তুইও আমাদের দলে চলে আয়, আজ তো এদের ব্যান্ড বাজিয়েই ছাড়বো। কথাটা বলে তানি নূরকে আর সায়েম আদিত্যকে টেনে নিয়ে নিজেদের পাশে বসালো। আদিত্য আর অনিচ্ছা সত্ত্বে ওদের সাথে বসলো। দুই দল পুরো দমে রেডি। ছেলেরা আর মেয়েরা সামনাসামনি দুই সোফায় লাইন হয়ে বসে আছে। একজন আরেকজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন জাত শত্রু। তবে লাইনের শেষের দিকে চিত্র ভিন্ন। সেখানে আদিত্য নূরের দিকে রোমান্টিকভাবে তাকিয়ে ঠোঁট চোখা করে চুমু দেখাচ্ছে, আর নূর শুধু লাজুক লাজুক হাসছে। ওদের দেখে মনে হচ্ছে না যে ওদের এই কম্পিটিশনে কোনো ইন্টারেস্ট আছে। আবির ওদের ভাবতাল দেখে তাসিরের দিকে ঝুঁকে আস্তে আস্তে বলল, ইয়ার, আমার তো মনে হচ্ছে আদিত্যকে দলে নিয়ে ভুল করছি। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে ও আমাদের জন্য মীর জাফর প্রমাণিত হবে, যে নিজের বউকে জিতানোর জন্য আমাদেরকেই হারিয়ে দেবে। আরে না না, এমন কিছুই হবে না, আমরা আছি তো। আবির সবার উদ্দেশ্যে বলে উঠল, ওকে দেন, লেটস স্টার্ট দ্য গেম। তানি একটা বোলের ভেতর অনেকগুলো চিট দিয়ে বোলটা টি টেবিলে রেখে বলল, এই বোলের ভেতর অক্ষরওয়ালা চিট আছে, এর ভেতর থেকে একটা করে চিট তুলতে হবে। চিটে যে অক্ষর আসবে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে। চিট উঠানোর 10 সেকেন্ডের মধ্যেই গান গাইতে হবে, না হলে সে দল হেরে যাবে। বোঝা গেছে? তাহলে শুরু করা যাক। সবাই মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আবির বলে উঠল, যেমন সব কিছু আগের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তেমনি এখনও আমরা জাতীয় সঙ্গীত গেয়েই শুরু করব, কারণ আমি একজন সত্যিকারের দেশপ্রেমিক। তানি বলল, ঠিক আছে ঠিক আছে, শুরু করো। কি শুরু করো? সবাইকে দাঁড়িয়ে গাইতে হবে, জাতীয় সঙ্গীতের সম্মান দিয়ে গাইতে হয়। তুমি তো দেখছি কিছুই জানো না, তাতে আবার আইছে গানের কড়ি খেলতে। তানি একটা ভেঙচি কেটে দাঁড়িয়ে পড়ল। তারপর সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলো। এদের দেখে মনে হচ্ছে এরা কোনো যুদ্ধ জয়ের জন্য তৈরি হচ্ছে। জাতীয় সঙ্গীত গাওয়া শেষে তানি বলে উঠল, তাহলে এখন চিট তোলা যাক। কে তুলবে আগে? তাসির বলে উঠল, লেডিস ফার্স্ট, তোমরাই আগে তোলো। তানি ওকে বলে বলের ভেতর থেকে একটা চিট তুলল। চিট খুলে সবাইকে দেখালো। চিটের ব লেখা আছে। চিট দেখানোর সাথে সাথে আবিররা কাউন্টডাউন শুরু করে দিয়েছে। টিক টিক 1, টিক টিক 2। তানিরা তাড়াহুড়ো করে গান মনে করার চেষ্টা করছে। আবিরদের 5 পর্যন্ত গুনতেই তানি চট করে গিয়ে উঠল, বাবলি না, আমি লাভলি না, নইরে বিল্ল রানী, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি, মন নিয়ে ম্যাজিক নামনি। তানি আবিরকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে নাচতে নাচতে গাইল। আবির কম্পিটিশন কি করবে
তানির আদা দেখেই ফিদা হয়ে গেছে। আবালের মতো হাঁ করে তাকিয়ে আছে তানির দিকে। সায়েম সেটা দেখে আবিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে আস্তে করে বলল, ব্রো ফোকাস ফোকাস, এসব মেয়েদের ষড়যন্ত্র আমাদের দুর্বল করার জন্য। তুমি একদম ওদের ফাঁদে পা দিও না। আবির একটু নড়ে চড়ে বসে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আমি একদম ওদের ফাঁদে পা দেব না। এরপর আবির চিট তুলল। ওর চিটে অক্ষর আসলো। আবিরা গান মনে করতে লাগলো আর তানিরা কাউন্টডাউন শুরু করলো। আবিরের গান মনে আসতেই বাঁকা হেসে তানিদের দেখিয়ে চিট করে গাইল, সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। নারী হলো বহুরূপী, অন্তরে বাহিরে শাড়ি বদল করার মতো, মন যে বদল করে তোমরা ছুরির ফলা, জানো 16 কলা। আমার বাবার বাবাও তা জানে না, না সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। আবিরের গান শুনে তানি রাগি চোখে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে ডোন্ট কেয়ার ভাব নিল। এবার নিশি চিট তুলল। ওর চিটে ফ অক্ষর এসেছে। স্যাম আবিরের কানে কানে বলল, অত ননিষ্ঠ বকবকই করতে পারে, গান কি গাইবে? তবে স্যামকে ভুল প্রমাণ করে নিশি মোবাইল সামনে নিয়ে হেলে দুলে গেয়ে উঠল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মনে লয় বন্ধু তোমায় দেখি বারবার। সাইম হাঁ হয়ে তাকিয়ে আছে নিশির দিকে। আবির সেটা দেখে বলে উঠল, কী রে, আমাকে জ্ঞান দিয়ে এখন নিজেই মতিভ্রষ্ট হয়ে গেলি? সাইম নড়ে চড়ে বসে বলল, আরে না না, আমি ঠিক আছি, ওটা কিছুই না। এবার সাইম চিট তুলল। ওর চিটে ঝ এসেছে। স্যামরা সবাই অনেক চিন্তা করে ঝ দিয়ে কোনো গান খুঁজে পাচ্ছে না। এদিকে তানিটা জোরে জোরে কাউন্টডাউন শুরু করে দিয়েছে। কাউন্টডাউনের শেষের দিকে এসেই সাইমের গান মনে পড়ে গেল। সাইম উঠে দাঁড়িয়ে 2 হাত সরিয়ে দিয়ে নাচতে নাচতে গাইল, ঝাঁকানাকা 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 দেহ দোলানা। আবির আর তাসিরও সাইমের সাথে উঠে দাঁড়িয়ে একসাথে কোমর বামে ডানে দুলিয়ে নাচতে নাচতে গাইল। পুরো গানটাতে 3 জন উড়াধরা ডান্স করে অ্যাটিটিউড নিয়ে বসে পড়ল। এরপর সানা চিট তুলল। সানার চিটে আ অক্ষর আসলো। সানা কতক্ষণ ভেবে গাওয়া শুরু করলো, আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। গান গাওয়ার সময় সানা আরও চোখে বারবার তাসিরের দিকে তাকাচ্ছিল। তাসিরও নিচের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিল। নীরু এসব ভালোই খেয়াল করছিল। এবার তাসির চিট তুলল। তাসিরের চিটেও এলো আ। তাসির কতক্ষণ ভেবে গাওয়া শুরু করলো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আবির স্টিলের পাতিল এনে তবলা বাজাতে লাগলো আর সব ছেলেরা মিলে একসাথে গাইতে লাগলো। এবার আদিত্য চিট তুলল। আদিত্যের চিটে এলো ভ। আদিত্য কোনো সময় না নিয়েই মুচকি এসে নীরের দিকে তাকিয়ে গিয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গান শেষ হয়ে গেছে, তবু আদিত্য আনুর একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, চোখের পলকেই পড়ছে না। আবির আদিত্যের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাই গান শেষ হয়ে গেছে, বাস্তবে ফিরে আয় ভাই। আবিরের কথায় সবাই হেসে দিল। এবার চিট তুলল নূর। নূরের চিটে এলো ত। নূর মুচকি এসে আদিত্যের দিকে তাকিয়ে গেল, তুমি আমার এমনই একজন, যারে একজন নামে ভালোবেসে ভরবে না এমন। আবির বিরক্তি সুরে বলল, কে মুসিবত হইয়ার, আমরা খেলায় কনসেন্ট্রেট করব নাকি বারবার এদের হুঁশ ফেরাবো? আমি ভেবে পাই না এরা এত রোমান্স পায় কোথা থেকে। আবিরের কথায় আবারও সবাই হেসে দিল। তানি মনে মনে ভাবল, এভাবে চলতে থাকলে খেলা শেষ হবে না, কিছু একটা তো করতে হবে। তানি নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, শোন, আমাদের জিততে হলে তোর জিজুকে ডিস্ট্রাক্ট করতে হবে। নূর ভ্রুকুচকে বলল, কিন্তু কিভাবে? এটাও আমাকে বলে দিতে হবে? বিয়ে তোর হয়েছে না আমার হয়েছে? যাই হোক শোন, যখন ওদের পালা আসবে তুই তখন জিজুর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক লাজুক হাসবি, তাতেই কাজ হয়ে যাবে। জিজুকে ছাড়া ওরা এমনিতেই হেরে যাবে। কিন্তু এটা তো চিটিং হবে। হ্যাঁ তো, তুই কি চাস আমরা ওদের কাছে হেরে যাই, আমাদের না কাটা যাক? দেখ, তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি আর কখনো তোদের বাসায় আসবো না। নূর আর উপায় না পেয়ে রাজি হয়ে গেল। এবার আবির চিট তুলল। চিঠি এলো ড। আবির ড দিয়ে কোনো গান খুঁজে পাচ্ছে না। আবির সাহায্যের জন্য ওর টিমের দিকে তাকালো, না ওদেরও কারোর মনে আসছে না। আবির আদিত্যের দিকে তাকালো। তখনই তানি নূরকে খোঁচা মেরে ওর অ্যাকশন শুরু করতে বলল। তানির কথা মতো নূর আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক লাজুক হাসছে। আদিত্য তো এমনিতেই নূরের দেওয়ানা, তার উপর নূরের এমন আবেদনময়ী মুভমেন্ট দেখে আদিত্যের মাইন্ড কোমায় চলে গেল। ও মন্ত্রমুগ্ধের মতো হাঁ করে নূরের দিকে তাকিয়ে রইল। এদিকে যে আবির ওকে ডেকে যাচ্ছে সেদিকে ওর কোনো হুঁশই নেই। তানিরা জোরে জোরে
কাউন্টডাউন শুরু করে দিয়েছে এবং শেষমেশ গান মনে না করতে পেরে ছেলেরা হেরে গেল। আর ছেলেরা হেরে যেতেই তানি, সানা আর নিশি হৈ হৈ করে সোফায় উঠে লুঙ্গি ডান্স শুরু করে দিল। নূরও নর্মাল হয়ে বসে মেয়েদের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। ওদের হইচই শুনে আদিত্যের ঘোর কাটলো। আদিত্য পাশে তাকিয়ে দেখলো আবির, তাসির আর সাইম ওর দিকে ক্ষুধার্ত বাঘের মতো ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য ভ্রুকুচকে বলল, কী রে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি করেছি? আবির দাঁতে দাঁত চেপে বলল, কী করেছিস তাই না? শালা, আমার আগেই মনে হয়েছিল যে ধোকা দিবি। তোর জন্য আজ আমরা হেরে গেলাম। এর প্রতিশোধ তো নিয়েই ছাড়বো, দেখিনিস। একটু পরে তানিরা ঠিক হয়ে বসে ছেলেদের দিকে তাকিয়ে বলল, তো চ্যালেঞ্জের কথা নিশ্চয়ই মনে আছে। তোমরা যেহেতু হেরে গেছো, তাই এখন আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে। রেডি তো তোমরা? তানি শয়তানি হাসি দিয়ে বলল, ইট শোনা গো, বি ফান গাইস। মুখ হা হা করে হাস। তানির এমন হাসি দেখে আবিরের গলা শুকিয়ে আসছে। না জানে এখন এরা কি করবে আমাদের সাথে। আবির তানির দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, তানি, আমার কিউটি কিউটি বেবি, তুমি আমার সাথে কিছু করবে না তাই না? আমি না তোমার সুইট সুইট বয়ফ্রেন্ড? তুমি যা করার ওদের সাথে করো। হ্যাঁ? তানি বাঁকা হেসে বলল, নো নো ডিয়ার, এখন কোনো মেলোড্রামায় কাজ হবে না। চ্যালেঞ্জ যখন অ্যাকসেপ্ট করেছো তখন পূরণ তো করতেই হবে। সানা বলে উঠল, হ্যাঁ তানি আপু ঠিকই বলেছে। তোমরা না বলো বিয়ে ম্যান, তো ম্যানগিরি কই গেল? চ্যালেঞ্জের সময় তো খুব অ্যাটিটিউড দেখিয়েছিলে, এখন সব ফুস হয়ে গেল। তাসির বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, আমরা কি ভয় পাই নাকি? বলো কি করতে হবে? তানি বাঁকা হেসে বলল, তেমন কিছুই না, শুধু একটু ডান্স করে দেখাতে হবে, আর কিছুই না। সবসময় শুধু মেয়েরা নাচনেওয়ালি সেজে নাচে আর ছেলেরা রাজা বাদশার মতো বসে বসে মজা নেয়। তাই আজ তোমরা নাচবে আর আমরা রাজা বাদশার মতো বসে বসে মজা নেব। আবির হাঁপ ছেড়ে বলল, আরে এইটুকু সামান্য ব্যাপার, শুধু নাচতেই তো হবে, এ আর এমন কি? আমরা এক্ষুনি তোমাদের নেচে দেখাচ্ছি। তানি বলল, দেয়ার ইজ এ টুইস্ট বেবি। তোমরা নাচবে ঠিকই, তবে গান আমরা সিলেক্ট করব, আর গানের থিম অনুযায়ী তোমাদের ওই রকম কস্টিউম পরতে হবে। সানা বলল, আর কস্টিউমের সাথে ওইভাবে মেকআপও করতে হবে। আবির বলে উঠল, মেকআপ আবার কিসের? আমরা কি মেয়েদের মতো আটা ময়দা মাখবো নাকি? তানি বলে উঠল, এক্ষুনি বুঝতে পারবে, চলো আমরা তোমাদের রেডি করে দিচ্ছি। কথাটা বলে তানি, সানা আর নিশি আদিত্য বাদে বাকি তিনজনকে রুমের ভেতর নিয়ে গেল রেডি করতে। প্রায় আধা ঘন্টা পর ওরা বেরিয়ে এলো। তানিদের পিছু পিছু আবিরা মাথা নিচু করে আসছে। ড্রয়িং রুমে এসে তানিরা সরে যেতে আদিত্য নূর আবিরের দিকে তাকালো, আর তাকাতেই ওদের চোখ চড়ক গাছ হয়ে গেল। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ওদের। আবির, তাসির আর সায়েম তিনজনকেই একটা করে আনারকলি ড্রেস পরানো হয়েছে। ওড়নাগুলো মাথায় ঘোমটার মতো করে দিয়ে দেওয়া আছে। চোখে লম্বা আর মোটা করে কাজল, ঠোঁটে চারিদিকে ছড়িয়ে লিপস্টিক দিয়ে দেওয়া হয়েছে। মোট কথা সব মিলিয়ে কোনো জোকারের চেয়ে কম মনে হচ্ছে না। বেচারারা মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য আর নিজের হাসি আটকে রাখতে পারল না। হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ল। নুরু অনেক চেষ্টা করেও নিজের হাসি আটকাতে পারছে না। নুরু আস্তে আস্তে হাসতে লাগলো। আবির কপট রাগ দেখিয়ে তানির দিকে তাকিয়ে বলল, দিস ইজ নট ফেয়ার তানি, আমাদের এই হাল করেছ অথচ আদিত্যকে কিছুই করেনি। ও তো আমাদের দলে ছিল, বরং ওর তো আরও বেশি শাস্তি হওয়া দরকার, কারণ ওর জন্যই আমরা হেরে গেছি। তানি বলে উঠল, আদিত্য ভাই আমার জিজু, তাই ওনাকে এসব শাস্তি দেওয়া যায় না। আর তাছাড়া চ্যালেঞ্জ তো তোমরা করেছো, জিজু তো আর করেনি, তাই ওনাকে কিছু করব না। আদিত্য মুচকি এসে বলল, লাভ ইউ শালি সাহেবা। তানিও হেসে বলল, মেনশন নট জিজু। আবির আগে কটমট করে তাসিরের কানে আস্তে করে বলল, আমাদেরকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে উনি মজা নিচ্ছে, দেখাচ্ছি মজা। রোমান্স করার খুব শখ না ওনার? আজ জন্মের রোমান্স করাবো। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। আবির তাসিরের কানে প্ল্যান করল। তানি সোফায় আরাম করে রাজাদের মতো করে বসে আবিরদের দিকে তাকিয়ে আদেশের মতো করে বলল, তাহলে শুরু করো তোমরা তোমাদের নাচ, আর আমাদের মনোরঞ্জন করো। কথাটা বলে তানি গান প্লে করলো। এ কিসকা হে আহাট, এ কিসকা হে ছায়া। আবিরা নিচে ফ্লোরে বসে দু হাত সামনে রেখে ঘষে ঘষে সামনের দিকে এগোচ্ছে, আবার এক হাত কপালে ঠেকিয়ে মাধুরীর স্টেপ করতে করতে গাইল, আল্লাহ মার ডালা, আল্লাহ মার ডালা। তানিরা নাচ দেখতে দেখতে রাজা বাদশাহের মতো ফুলের মালা ছুঁড়ে দিতে লাগলো। গান শেষে তানি বলে উঠল, বাহ কে আবাদ, কে আবাদ, কে আবাদ, মুখাম্ব খুশ হওয়া।
আদিত্যের এদিকে হাসতে হাসতে অবস্থা খারাপ। আবির বাঁকা হেসে তাসিরের দিকে তাকে ইশারা করলো ওদের প্ল্যান চালু করতে। তাসির মাথা নেড়ে গিয়ে মিউজিক প্লেয়ারে একটা গান চালু করলো। তারপর ওরা তিনজন ধীরে ধীরে আদিত্যের দিকে এগিয়ে যেতে লাগলো। ওদেরকে এভাবে আসতে দেখে আদিত্য একটু থতমত খেয়ে গেল। মনে মনে ভাবলো, এরা এদিকে আসছে কেন? এদের হাব ভাব সুবিধার মনে হচ্ছে না। আবির আদিত্যের একপাশে এসে আদিত্যের কাঁধের ওপর ঝুঁকে পড়ে মেয়েদের মতো করে সিডিউস করার ভঙ্গিতে গেয়ে উঠল, ও বেবি কাম টু মি। সায়েম আদিত্যের আরেক কাঁধের উপর ঝুঁকে একই ভঙ্গিতে গেয়ে উঠল, রাতে যাওয়া যাওয়া যাওয়া। তাসির আদিত্যের পেছনে এসে পিঠে স্লাইড করে গাইল, হোয়াট ডোন্ট ইউ লাভ মি মোর। এদের কাজকর্ম দেখে আদিত্যের বুঝতে বাকি নেই যে এরা কি করতে চাচ্ছে। আদিত্য ওদেরকে ছাড়িয়ে উঠে যেতে নিলেই আবির আদিত্যের হাত ধরে কাছে যেয়ে গেল, যাতা হে কাহা কাহা কাহা। আবির, তাসির আর সায়েম আদিত্যকে ঘিরে ধরে নানাভাবে ছুঁয়ে ছুঁয়ে একে একে গেয়ে উঠল, মজা কারাঙ্গি হ্যাভেন দেখাওয়াঙ্গি লাইফ মিলে থোড়া রিস্ক। আদিত্যকে নিয়ে তিনজন টানাটানি শুরু করে দিল। একজন চুল ধরে টানাটানি করছে তো একজন কোমরে সুরসুরি দিচ্ছে, আবার আরেকজন পা ধরে টানাটানি করছে। একসময় আদিত্যকে নিচে ফেলে দিয়ে আবির আদিত্যের উপর চড়ে গেল, অনলি ফর ইয়োর তারসে বডি তারপে মেরি সোল ডে তারপে মেরি সোল ডে। আদিত্য এদের সাথে না পেরে নূরের দিকে করুণ চোখে তাকালো। মেয়েরা এতক্ষণ ধরে হাসাহাসি করলো। আদিত্যের এমন করুণ অবস্থার চোখে দেখে নূরের খুব মায়া হলো। নূর উঠে গিয়ে আবিরদের সরিয়ে দিয়ে আদিত্যকে বাঁচালো। তারপর আদিত্যের গলা জড়িয়ে ধরে মুচকি এসে গেয়ে উঠল, আই ওয়ানা তেরা ইস্ক ইস্ক। তানিয়া নিশিও উঠে গিয়ে ওদের পার্টনারদের ধরে নাচতে নাচতে গেল। তারপর সবাই মিলে উড়াধরা ডান্স করতে লাগে। সকাল 8টা। নূর আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ খুলে তাকালো। গতকাল অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ায় ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। নূর পাশে তাকিয়ে দেখলো আদিত্য নেই। এদিক ওদিক তাকিয়ে দেখলো আদিত্য আয়নার সামনে রেডি হচ্ছে। দেখিয়ে বোঝা যাচ্ছে আদিত্য মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। চুলগুলো এখনও ভেজা, চুলের পানি শরীরেও ছিটিয়ে পড়ছে। আদিত্য শুধু প্যান্ট পরে আছে, খালি শরীরে পারফিউম স্প্রে করছে। আদিত্যকে এভাবে প্রচুর আকর্ষণীয় লাগছে নূরের কাছে। নূর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। এমনিতেও নূরের ঘুম ঘুম ভাবটা পুরোপুরি কাটেনি, তার উপর আদিত্যকে এভাবে দেখে ঘোর লেগে যাচ্ছে ওর। ইস, আমার বরটা কত হ্যান্ডসাম, কত হট, ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। নিজের ভাবনার ওপর নিজেই অবাক হয় নূর। আমি কবে থেকে এত লুচু হয়ে গেলাম? আবার ভাবে, লুচু হওয়ার কি আছে? আমারই তো বর, ওকে নিয়ে যা খুশি তাই ভাবতে পারি, যা খুশি তাই করতেও পারি। নূরের মনে পড়লো আদিত্য কাল বলেছিল আজ নাকি আদিত্যের অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। একটা বড় প্রজেক্টে কাজ করছে আদিত্য, সেটারই মিটিং আজ। কথাটা ভাবতেই নূরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। নূর ধীরে ধীরে গায়ের উপর থেকে চাদর সরিয়ে বেড থেকে নেমে দাঁড়ালো। নূরের গায়ে শুধু আদিত্যের একটা শার্ট পরা আছে, যা হাঁটুর কিছুটা ওপর পর্যন্ত ঝুলে আছে। এটা নতুন না। নূর প্রতিদিনই শোয়ার সময় নিজের কাপড় পরে শুলেও ওঠার সময় ওর গায়ে আদিত্যের শার্ট বা টি শার্ট থাকে। এটা এখন নূরের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আদিত্যের জামা কাপড় পরতে ওর নিজেরও ভালো লাগে, কারণ এতে আদিত্যের ঘ্রাণ মিশে থাকে। নূর ধীরে ধীরে এসে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। আদিত্যের পিঠে নাক ঘষে পিঠে একটা চুমু খেলো। আদিত্য মুচকি হেসে নূরের হাত ধরে সামনে এনে বলল, গুড মর্নিং প্রাণ পাখি। নূর সামনে এসে আবারও সামনে থেকে আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, গুড মর্নিং। কথাটা বলে নূর আদিত্যের বুকে একটা চুমু খেলো। আদিত্য নূরকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, কি ব্যাপার, আজ সকাল সকাল এত প্রেম আসছে আমার উপর? নূর মাথা তুলে আদিত্যের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করব, সকাল সকাল আমার বরটা যে এত হ্যান্ডসাম লাগছে তাই তো চোখ সরছেই না। আমার তো ভয় করছে কোনো পেতনি নজর না লাগে আবার তোমার উপর। আদিত্য নূরের কোমর চেপে ধরে দুষ্টু এসে বলল, তাই, তাহলে নজর নামিয়ে নাও। নূর বুঝতে পারছে যে আদিত্য কী বলতে চাচ্ছে। নূর একটা আবেদনময়ী হাসি দিয়ে আদিত্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুধু নজর নামানো না, তুমি চাইলে আমি আরও কিছু করতে পারি। আই অ্যাম অল ইয়োর্স নাও, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউর ওয়ান্ট। বাম্পার অফার। নূরের এমন কথায় আদিত্যের অবস্থা শোচনীয়। শরীরের সব লোম দাঁড়িয়ে গেল, গলা শুকিয়ে আসছে। নূরের আগে কখনো আদিত্যকে নিজে থেকে এভাবে কাছে ডাকেনি। আদিত্য নূরের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি। তুমি ভালো করেই জানো যে আমার এখন মিটিংয়ে যেতে হবে। তুমি এই সময় আমাকে এমন লোভনীয় অফার দিলে আমি কিভাবে যাব? আদিত্যের অবস্থা দেখে নূরের পেট ফেটে হাসি পাচ্ছে।
তবে সেটা বুঝতে না দিয়ে নূর ড্রেসিং টেবিলের উপরে উঠে বসলো। তারপর হাত দুটো পেছন দিকে ড্রেসিং টেবিলের উপর রেখে হালকা পেছন দিকে হেলে পায়ের উপর পা তুলে আবেদনময়ী ভঙ্গিতে বসে বলল, আমার অফার দেওয়ার ইচ্ছে হলো তাই আমি দিয়েছি। এখন অফার নেওয়া না নেওয়া তোমার ওপর। আমি তো আর তোমাকে জোর করছি না, তাই না? নূর ওভাবে বসায় নূরের ফর্সা মোলায়েম পা জোড়া আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, যা দেখে আদিত্যের কলিজায় পানি সব শুকিয়ে যাচ্ছে, হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলছে। নূরকে দেখলে এমনিতে ওর কোনো হুঁশ থাকে না, তার উপর আজ নূরের এমন আবেদনময়ী রূপ দেখে আদিত্যর জ্ঞান যেন অজ্ঞান হওয়ার উপক্রম। আদিত্যের এভাবে তাকিয়ে থাকা দেখে নূর মুচকি এসে বলল, কি হলো, তুমি না মিটিংয়ে যাবে? মিটিংয়ের কথা শুনে আদিত্যের হুঁশ এলো। আদিত্য নূরের দিক থেকে চোখ সরিয়ে মাথা ঝাঁকিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করলো। নো আদিত্য, ফোকাস, তোকে মিটিংয়ে যেতে হবে, দুর্বল হয়ে পড়লে চলবে না। ওইদিকে তাকাস না, ওটা শুধু মোহমায়া। মনে মনে এসব হাবিজাবি বলে মনকে মিথ্যে বুঝ দিতে লাগলো আদিত্য। আদিত্য তাড়াতাড়ি শার্ট পরে নিল, টাই গলায় দিয়ে লাগাতে লাগলো। হাজার চেষ্টা সত্ত্বেও চোখ দুটো বারবার শুধু নূরের পায়ের দিকে যাচ্ছে। আদিত্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই লাগাতে যেয়ে বারবার শুধু ভুল হয়ে যাচ্ছে। নূর উঠে দাঁড়িয়ে বলল, আমি লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে নূর আদিত্যের গলায় টাই বেঁধে দিতে লাগলো। টাই বাঁধার সময় নূরের গরম নিঃশ্বাস আদিত্যের গলায় ঘাড়ে পড়ছে। আদিত্যের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে। না, শেষমেশ আর পারল না আদিত্য। আদিত্য একটানে নিজের টাই খুলে ফেলে ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর নূরের কোমর চেপে ধরে বলল, গোল্লায় যাক মিটিং, আই অ্যাকসেপ্ট ইউর অফার। কথাটা বলে আদিত্য নূরের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে তার কাজ শুরু করে দিল। হঠাৎ আদিত্যের এমন অ্যাকশনে নূর ভ্যাবাচাকা খেয়ে গেল। ও তো শুধু মজা করছিল, এখন তো ওর মজা ওর ওপরেই ভারী পড়ে গেল। এখন কি করবে ও? এই পাগলকে কিভাবে থামাবে? নূর চায় না আদিত্যের মিটিং মিস হয়ে যাক, তাই নূর দুই হাত দিয়ে আদিত্যকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, মুখ দিয়ে উম শব্দ করতে লাগলো। আদিত্য নূরকে ছেড়ে বলল, কি হলো? নিজেই অফার দিয়ে আবার নিজেই আটকাচ্ছ কেন? নূর মাথা নিচু করে অপরাধী সুরে বলল, আই এম সরি, আমি তো শুধু মজা করছিলাম, কিন্তু তুমি সত্যি সত্যি আমার জন্য মিটিং মিস করলে আমার অনেক খারাপ লাগবে। প্লিজ তুমি মিটিংয়ে যাও, না হলে তোমার এতদিনের মেহনত সব বিফলে যাবে। আদিত্য মুচকে এসে নূরের কপালে চুমু দিয়ে বলল, তো এই জন্য মন খারাপ করছো কেন পাগলি? তুমি আমার সাথে মজা করবে না তো কার সাথে করবে? আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো। নূর আদিত্যের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তার মানে তুমি অফিসে যাবে? যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আদিত্য নূরের গালে স্লাইড করে বলল, আমি মিটিং শেষে দুপুরে চলে আসব, সেই পর্যন্ত তোমার এই বাম্পার অফার চালু রাখা চাই, তাহলেই আমি যাব। রাজি? নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হেসে মাথা ঝাঁকালো, মানে সে রাজি। আদিত্য মুচকে এসে নূরের কপালে চুমু দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। সকাল 10:30। নূর সানার রুমের সামনে এসে দরজা নক করলো। সানা ভেতর থেকে বলল, দরজা খোলাই আছে। নূর দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সানা কালকে এই বাসাতেই থেকে গিয়েছিল। নূরই বলেছিল সানাকে কিছুদিন এই বাসাতেই থাকতে। সানার কলেজ বন্ধ থাকায় সানাও খুশি খুশি রাজি হয়ে গেছে। নূরকে দেখে সানা মুচকি এসে বলল, আরে ভাবি তুমি, তোমার আবার আমার রুমে আসতে নক করতে হয় নাকি? নূর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কি করছিলে তুমি? এই তো কি আর করব, মোবাইল গোতাচ্ছিলাম। তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো না ভাবি, কি বলবে? নূর একটু আমতা আমতা করে বলল, না মানে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে তুমি আর তাসির ভাইয়া কি একজন আরেকজনকে ভালোবাসো? নূরের কথায় সানা ঘাবড়ে গেল। কি বলবে বুঝতে পারছে না, মনে মনে ভীষণ ভয় করছে ওর। সানার চুপ থাকা দেখে নূর আবার বলল, কি হলো, চুপ করে রইলে যে, বলো। সানা ভীতুভাবে নিচের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ভাবি, তুমি ঠিকই ধরেছ, আমি আর তাসির একজন আরেকজনকে ভালোবাসি। নূর একটু গম্ভীর সরে বলল, তা এসব কবে থেকে চলছে? এই তো মাসখানিক হলো। তো এসব আমাদের কবে জানানোর ইচ্ছে ছিল তোমাদের, নাকি এইভাবে সারা জীবন লুকিয়ে লুকিয়ে প্রেম করারই ইচ্ছে ছিল? সানা ভয় কেঁদেই ফেলল, কাঁদতে কাঁদতে বলল, সরি ভাবি, আসলে আমার অনেক ভয় করছিল, ভাইয়া যদি রাগ করে ভুল বুঝে আমাদের, সেটা ভেবে। নূর মুচকে এসে সানার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলি কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। খুব ভালোবাসো বুঝি ভাইয়াকে? সানা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ভাবি, অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। ঠিক আছে, তবে একটা জিনিস তোমরা ভুল করছো, আদিত্যের কাছ থেকে এসব লুকিয়ে। তোমাদের উচিত ওকে সব কিছু জানিয়ে দেওয়া। তুমি তো জানোই তুমি আর তাসির ভাইয়া দুজনেই আদিত্যের কাছে কতটা মূল্যবান ব্যক্তি। তাহলে তোমাদের
ব্যাপারে এত বড় কথাটা যদি অন্য কোথা থেকে জানতে পারে তাহলে ও অনেক হার্ট হবে। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। তাসিরও ভাইয়াকে বলে দিতে চায়। আমি ওকে মানা করেছিলাম, কারণ আমার অনেক ভয় করে ভাইয়া না জানি কেমন রিয়েক্ট করবে। তুমি চাইলে আমি তোমার ভাইয়ার সাথে কথা বলতে পারি এই ব্যাপারে। সানা খুশি হয়ে বলল, সত্যি তুমি বলবে কথা? অবশ্যই। সানা খুশি হয়ে নূরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাবি, ইউ আর দ্য বেস্ট। দুপুর 2:30। নূর আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আদিত্য বলেছিল দুপুরে আসবে, তাই একটু সাজুগুজু করছে। সকালের কথা মনে করে বারবার লাজুক হাসছে। তখন আদিত্য চলে এলো। রুমে এসে দরজা আটকে দিল। নূর আদিত্যকে দেখে পেছনে তাকিয়ে বলল, তুমি এসে গিয়ে। আর বলতে পারল না নূর। আদিত্য রুমে এসেই ওর অ্যাকশন শুরু করে দিল। আদিত্য কোনো সময় নষ্ট না করে কিছু না বলেই সোজা নূরকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়া শুরু করে দিল। আচমকা আদিত্যের অ্যাটাকে নূর প্রথমে একটু থতমত খেয়ে গেল। কিছুক্ষণ পরে নিজেও আদিত্যের সাথে তাল মিলাতে লাগলো। আদিত্য কিছুক্ষণ পর নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নাকের উপর নিজের নাক ঠেসে ধরে হাঁপাতে হাঁপাতে নেশালো কণ্ঠে বলল, আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। অফিসে যে 1 সেকেন্ডও মন বসেনি। মাথা শুধু তোমার সকালে সেই মুহূর্ত আর তোমার অফারের কথায় মাথায় ঘুরছিল। কোনো রকমে মিটিং শেষ করে ছুটে এসেছি। আই কান্ট ওয়েট নাও। আই ওয়ান্ট ইউর অফার রাইট নাও, না হলে পাগল হয়ে যাব আমি। নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিত্য নূরকে কোলে নিয়েই বেডের দিকে এগোলো। দুজন আবারও মেতে উঠল ভালোবাসার আদিম খেলায়। ভালোবাসাবাসি শেষে নূর আদিত্যর উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে। আদিত্য নূরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের গায়ের ওপর শুধু একটা চাদর ছাড়া আর কিছুই নেই। নূর ভাবছে সানার কথাটা কিভাবে বলবে। আদিত্য যদি রাগ করে তবুও বলতে তো হবেই। এসব ভেবে নূর আদিত্যর বুকে মাথা রেখে বলল, বলছি শোনো না। বলো না প্রাণ পাখি, একটা কথা বলার ছিল। আদিত্য নূরের হাতের তালুতে চুমু খেয়ে বলল, একটা কেন 1000টা বলো। আমাকে কিছু বলতে আবার তোমার অনুমতি নিতে হবে নাকি? কি বলবে বলো। আসলে কথাটা সানার ব্যাপারে। আদিত্য ভ্রুকুচকে বলল, সানার কি হয়েছে? নূর ভীতু সুরে বলল, আসলে সানা আর তাসির ভাইয়া একজন আরেকজনকে ভালোবাসে। কথাটা বলে নূর চোখ খিচে বন্ধ করে নিল। আদিত্য ভাবলেশীনভাবে বলল, তো? আদিত্যের এমন রিয়েকশন দেখে নূর চরম অবাক হয়ে গেল। নূর বলল, মানে? তুমি অবাক হওনি এই কথা শুনে? অবাক কেন হব? যে কথা আমি আগে থেকে জানি সেটা শুনে অবাক হওয়ার কি আছে? নূর অবাক হয়ে মাথা তুলে আদিত্যের দিকে তাকিয়ে বলল, মানে তুমি আগে থেকেই জানতে? আদিত্য মুচকি এসে মাথা একটু উঁচু করে নূরের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে বলল, ইয়েস বেবি, আমি অনেক আগে থেকেই জানি। তাসির কী ভাবে? শুধু ওই আমাকে বোঝে, আমি ওর মন বুঝি না? আরে আমি তো ছোটবেলা থেকেই বুঝতে পেরেছি যে তাসির পিচ্চির প্রতি দুর্বল। ওর চোখে পিচ্চির জন্য ভালোবাসা দেখেছি। তবে আমি ওকে এই বিষয়ে কখনো কিছু বলিনি, কারণ আমি চাইনি এই বিষয় নিয়ে আমাদের বন্ধুত্বের ভেতরে কোনো দূরত্ব তৈরি হোক। হ্যাঁ, তবে পিচ্চিরও যে তাসিরকে ভালোবেসে ফেলেছে এটা জানতাম না। তার মানে ওদের এই সম্পর্কে তোমার কোনো আপত্তি নেই? আপত্তি কেন থাকবে? তাসিরের মতো একটা ছেলে সানার জীবনসঙ্গী হলে এটা তো ওর জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি নিজেও হয়তো সানার জন্য ওরকম একটা ছেলে খুঁজে বের করতে পারতাম না। নূর খুশি হয়ে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, সত্যি আই এম সো হ্যাপি। আদিত্য মুচকি এসে নূরকে জড়িয়ে ধরল। নূর বলে উঠল, তাহলে এখন কি? এখন? আরে এখন সামনে কি করবে ওদের বিষয়ে? আমি কিছুই করব না যতক্ষণ না তাসির এসে নিজে থেকে সব কিছু বলবে। আমি চাই ও নিজে এসে সানাকে বিয়ের কথা বলুক। কিন্তু তাসির ভাইয়া যদি না বলে? আদিত্য বাঁকা হেসে বলল, বলবে, অবশ্যই বলবে। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। আদিত্য নূরকে সব বুঝিয়ে বলল। নূরও মুচকি এসে সায় দিল। রাত 9টা। নূর ডাইনিং টেবিলে ডিনার রেডি করছে। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। নূর যেয়ে দরজা খুলে দিল। দরজায় তাসির দাঁড়িয়ে আছে। নূর মুচকি এসে বলল, আরে ভাইয়া আসুন, ভেতরে আসুন। তাসির মুচকি এসে ভেতরে ঢুকলো। আদিত্য সোফায় বসে আছে। তাসির ভেতরে ঢুকে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কী রে, হঠাৎ আসতে বললি যে? আদিত্য উঠে দাঁড়িয়ে মুচকি এসে বলল, আরে বলবো সবই, আগে আয় ডিনার করে নিই। আদিত্য তাসিরকে নিয়ে ডিনার টেবিলে গিয়ে বসলো। নূর আর সানাও এসে বসলো। ডিনার করতে করতে আদিত্য বলে উঠল, হ্যাঁ তো তোকে যে জন্য রেখেছিলাম। আসলে আজ বাবা ফোন করেছিল, কাল সবাইকে ওই বাসায় যেতে বলেছে, আর তুই তো আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার, তাই তোকেও ডেকে পাঠালাম। তাসির বলে উঠল, হঠাৎ আঙ্কেল যেতে বলেছি কেন? কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, বিশেষ কারণ তো আছে, অনেক বিশেষ। কী কারণ?
কারণ বাবা সানার বিয়ে ঠিক করেছে। কথাটা শোনার সাথে সাথে তাসিরের গলায় খাবার আটকে গেল। বেচারা কাশতে শুরু করে দিল। আদিত্য বাঁকা হেসে তাসিরের পিঠে হালকা করে চাপড় দিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আরে আরে কি হলো তোর আবার? পানি খেয়ে নে। তাসির পানি খেয়ে কোনো রকমে কাশি থামিয়ে বলল, বিয়ে মানে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? হঠাৎ বিয়ে কোথা থেকে আসলো? আর সানা তো এখনও ছোট, এখনই কেন বিয়ে দিবি? আরে আরে একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? ছেলে নাকি বাবার বন্ধুর ছেলে, বাবার অনেক পছন্দ। আর তুই তো জানিস বাবার কথার উপর আমি কখনো কথা বলতে পারি না। আর সানার বয়স কম দেখে এখন শুধু এঙ্গেজমেন্ট করে রাখবে, পরে বিয়ে হবে। আদিত্যের কথা শুনে তাসিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাসির সানার দিকে তাকিয়ে দেখল সানা নির্বিঘ্নে খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব কথায় ওর কোনো ভাবন্তই নেই। এটা দেখে তাসির আরও বেশি অবাক, সাথে রাগও হলো প্রচুর। আমি এখানে টেনশনে মরছি আর এই মেয়েটা কত সুন্দরভাবে খেয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। তাসির বলে উঠল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে তাসির উঠতে নিলে নূর বলে উঠল, আরে ভাইয়া খাবার তো শেষ করে যান, আমার পেট ভরে গেছে। কথাটা বলে তাসির উঠে গেস্ট রুমের দিকে গেল। যেতে যেতে সানার দিকে তাকিয়ে চোখের ইশারায় ওকে রুমে আসতে বলল। তাসির চলে যেতেই সবাই হেসে উঠল। নূর বলে উঠল, আহারে বেচারা টেনশনে খাবারটাও খেলো না। একটু পরে সানা উঠে তাসিরের কাছে গেল। সানা আসতেই তাসির সানার হাত টেনে ধরে দেয়ালে চেপে ধরে দাঁতে দাঁত চেপে রাগে কণ্ঠে বলল, এসব কি হচ্ছে? হ্যাঁ, তোমার বিয়ে ঠিক হয়েছে আর তুমি আমাকে জানালেও না? সানা ইনোসেন্ট ভাব ধরে বলল, আরে আমাকে রাগ দেখাচ্ছ কেন? আমি কি আগে থেকে জানতাম নাকি? আমিও তো দুপুরেই জানলাম। তোমাকে বলবো তার আগেই তুমিই চলে এলে। এখন এতে আমার কি দোষ? আমিও তো তোমার মতো টেনশনে আছি, তাই না? তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। তোমাকে দেখে তো মনে হচ্ছে এই বিয়েতে তোমার আপত্তিই নেই। বলার সাথে সাথে খুশি খুশি বিয়ে করে নেবে তুমি। সানা এবার দুঃখী ভাব ধরে মেলোড্রামা করে বলল, ও समझते हैं आदत है मुस्कुराने की। আরে পাগলে, এ তো আদা হ্যাঁ আপনি গাম ছোপানে কি। মানে তুমি এটা বলতে পারলে আমাকে? তুমি জানো ভেতরে ভেতরে কত কষ্ট হচ্ছে আমার। কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। উপরে এই হাসিটা দেখছো না? এটা হলো নকল হাসি। কারণ আমি আমার কষ্টটা বাবা আর ভাইয়াকে দেখাতে চাই না। বাবা আর ভাইয়া আমাকে এত কষ্ট করে মানুষ করেছে। এখন যদি তাদের সিদ্ধান্তে আমি দুঃখী হয়ে থাকি তাহলে ওরা অনেক কষ্ট পাবে। আর আমি কখনো ওদের কষ্ট দিতে পারবো না, কখনো না। দরকার হলে নিজে ধুকে ধুকে মরে যাব, তবু ওদেরকে খুশি রাখবো। কথাগুলো বলে সানা মুখে ওনার আঁচল চেপে ধরে নাকা কান্না করতে লাগলো। তাসির বলে উঠল, আর আমার কি হবে? আমার কথা তুমি একবারও ভাবলে না? তুমি অন্য একজনকে বিয়ে করে চলে যাবে আর আমি চেয়ে চেয়ে সেটা দেখব? কখনোই না। তোমাকে আমি আগে বলেছিলাম যে আদিকে সবটা জানিয়ে দিই, তাহলে আজ আর এসব হতো না। কিন্তু তুমি আমাকে মানা করলে। একটা কথা ভালো করে মনে রেখো, তুমি অন্য কারোর হওয়ার আগে আমি তোমাকে জানে মেরে ফেলবো, তারপর নিজেও মরে যাব। তবুও তোমাকে অন্য কারোর হতে দেব না। হ্যাঁ, এটাই ভালো উপায়। চলো আমি আর তুমি একসাথে মরে গিয়ে আমাদের প্রেমকে অমর করে দিই। জাস্ট শ্যাট আপ। এটা কোনো ফিল্ম নয়, বুঝেছো? আর মরে তারাই যারা কাপুরুষ। আর তুমি কোনো কাপুরুষকে ভালোবাসোনি। আমি এক্ষুনি যে আদিকে সব খুলে বলছি, আদি নিশ্চয়ই বুঝবে। সানা আদুকে ভাব ধরে বলল, ঠিক আছে, তুমি যদি শেষ চেষ্টা করতে চাও করো, তবে আমার মনে হয় না কোনো লাভ হবে। হয়তো এটাই আমাদের শেষ দেখা। কথাটা বলে সানা মুখে ওড়নার কোনা চেপে ধরে টিভি সিরিয়ালের বউদের মতো নাকা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। ডিনার শেষে সবাই সোফায় বসে আছে। তাসির আদিত্যের দিকে তাকিয়ে অনেক সাহস জুগিয়ে বলে উঠল, আদি শোন না, তোর সাথে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বল না। আসলে না মানে হয়েছে কি আসলে নকলে করছিস? যা বলার সোজাসুজি বল না। আমি সানাকে ভালোবাসি আর সানাও আমাকে ভালোবাসে। কথাটা বলেই তাসির চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথমে মিটিমিটি হাসলো, তারপর আবার সিরিয়াস ভাব ধরে বলল, কি বললি তুই? এমন একটা কথা বলতে তোর একবারও লজ্জা হলো না? ছি, তোর কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বোনের সাথেই কাজটা তুই একদম ঠিক করিসনি। বন্ধু হয়ে বন্ধুর সাথে এইভাবে ধোঁকা দিলি। আদিত্যের এমন রিয়েকশন দেখে তাসির প্রচুর ঘাবড়ে গেল। এতদিন যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। আদিত্যকে ভুল বুঝলো। এখন কি করবে ও? তাসির বিনতির সুরে বলল, আদি প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমার কথাটা তো শোন। এরপরও আর কি বলার বাকি আছে তোর? আজ তুই আমার মনটা ভেঙে দিয়েছিস। তোর সাথে আর কোনো কথা নেই আমার। এই ব্যাপারে তোর আর কিছু বলার থাকলে সেটা তুই কাল বাবাকেও যেয়ে বলিস। এখন তুই চলে যা এখান থেকে।
তাসির হতাশ হয়ে মন খারাপ করে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। কথাটা বলে তাসির মন খারাপ করে চলে গেল। তাসির চলে যেতে নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, একটু বেশি হয়ে গেল না? বেচারা আমার ভাইটা কেমন মন খারাপ করে চলে গেল। আদিত্য মুচকে এসে বলল, আরে চিন্তা করো না, কালকে এর থেকে 4 গুণ বেশি খুশি হয়ে যাবে। সানা বলে উঠল, বাই দ্য ওয়ে ভাইয়া, আমি তো ভেবেছিলাম শুধু আবির ভাইয়াই ড্রামা করার ওস্তাদ। এখন তো দেখছি তুমিও কম যাও না। কি ড্রামাটাই না করলে! বাপরে, বেচারা তাসিরের নিশ্চয়ই আত্মার পানি শুকিয়ে গেছে। সানার কথা সবাই হেসে দিল। পরের দিন দুপুর 2টা। আদিত্যরা সবাই ওদের সাভারের বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে বসে গল্প করছে। তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। আদিত্য একটা বাঁকা হাসি দিল। ও জানে এখন কে এসেছে, তাই সবার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। একটু পরে তাসির ওদের সামনে এসে দাঁড়ালো। আদিত্যের দিকে তাকাতেই আদিত্য মিথ্যে রাগ দেখিয়ে আরেক দিকে ঘাড় ঘুরিয়ে নিল। তাসির একটা দীর্ঘশ্বাস ফেলে আদিত্যের বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনার সাথে কিছু কথা আছে। আগে বসো বাবা, তারপর বলো কি বলবে। তাসির সোফায় বসে মাথা নিচু করে কোনো রকমের সাহস জুগিয়ে বলল, আসলে আঙ্কেল, আপনি প্লিজ সানাকে অন্য কোথাও বিয়ে দিবেন না। সানার বাবা ভ্রুকুচকে বলল, কেন, কি সমস্যা? আসলে আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। কথাগুলো হয়তো আমার বাবা মাকে নিয়ে বলা উচিত ছিল, কিন্তু এখন সেই সময় আমার কাছে নেই, তাই আমি নিজেই বলতে এসেছি। আঙ্কেল, আমি সানাকে ভালোবাসি, আর সানাও আমাকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই, তাই আপনি প্লিজ ওর বিয়ে বা এঙ্গেজমেন্ট যাই ঠিক করে থাকেন না কেন, প্লিজ ক্যান্সেল করে দিন। প্লিজ আঙ্কেল, আই রিকোয়েস্ট ইউ। আদিত্যের বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মন খারাপ করার মতো করে বলল, ঠিক আছে, তুমি যখন নিজের এঙ্গেজমেন্ট নিজেই ক্যান্সেল করতে চাচ্ছ, তাহলে আর আমরা কি করতে পারি? আমি এক্ষুনি তোমার মা বাবাকে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে বলে দিচ্ছি। আদিত্যের বাবার কথা শুনে তাসির যেন 1000 ভোল্টের একটা ঝটকা খেল। তাসির মাথা তুলে বেকুবের মতো তাকিয়ে বলল, মানে? এবার সবাই ঘর কাঁপিয়ে হেসে উঠল। সবার হাসি দেখে তাসির আরও ভ্যাবাচাকা খেয়ে গেল। একটু পরে ভেতর থেকে তাসিরের মা বাবা বেরিয়ে এলো। তাদের দেখে তাসির আরও অবাক হলো। এখানে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। তাসির ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিত্য মুচকে এসে বলে উঠল, আমি বলছি তোকে, তুই কি ভেবেছিলি? হ্যাঁ, শুধু তুই আমার ভালো মন্দ বুঝিস, আমি তোকে বুঝি না? ভুলে যাস না, আমিও তোর বেস্ট ফ্রেন্ড। তোর মনের খবর আমার থেকে ভালো কেউ জানে না। আরে, আমি তো অনেক আগে থেকে জানতাম যে তুই পিচ্চিকে ভালোবাসিস। শুধু তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম, তার জন্যই তো এত নাটক করতে হলো। তাসির খুশি হয়ে বলে উঠল, তার মানে এসব নাটক ছিল? সবটা নাটক না, সানার এনগেজমেন্টটা সত্যি। তবে সেটা তোর সাথে, পাগলা। কাল আমরা তোর আর সানার এনগেজমেন্ট করতে চেয়েছি, বাট এখন তুই যখন চাচ্ছিস না, তাহলে আমরা এনগেজমেন্টটা এখন ক্যান্সেলই করে দিই। তাসির তড়িঘড়ি করে বলে উঠল, আরে আরে, এনগেজমেন্ট ক্যান্সেল কেন করবি? আমি করব তো এনগেজমেন্ট। তারপর সানার দিকে তাকিয়ে বলল, তাই না সানা, বলো না সবাইকে আমরা করব এনগেজমেন্ট। তাসিরের কথা সবাই মুখ টিপে হাসছে। সানা সবার সামনে লজ্জায় পড়ে গেল। তাসির কথাটা বলে নিজেও লজ্জায় পড়ে গেল। একটু পরে সানার চাচি মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টিমুখ করালো। আবির তাসিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে ভাব নিয়ে বলল, শোন, এখন থেকে কিন্তু আমি তোর সম্বন্ধী হয়ে গেলাম, তো এখন থেকে আমাকে সম্মান দিয়ে চলবি, বুঝেছিস? তাসির মেকি হেসে বলল, কিউ নেহি, তো আপনাকে সম্মান কোন জায়গা দিয়ে দেব, ওপর দিয়ে নাকি নিচ দিয়ে? মানে সম্মান কি সাবান নাকি যে ওপর নিচ দিয়ে দিবি? এক্ষুনি দেখাচ্ছি, বোঝাচ্ছি তোকে। কথাটা বলেই তাসির আবিরের পিঠে কিল মারতে লাগলো। আবির বাঁচার চেষ্টা করতে করতে বলল, এই কি করছিস? সুমনের সাথে কেউ এমন করে? শালা, তোর সাথে বোনই বিয়ে দেব না। আবির ওখান থেকে উঠে এদিক ওদিক দৌড়াতে লাগলো। তাসির ওর পেছনে ছুটতে ছুটতে বলল, কেন, তোর না রেসপেক্ট দরকার? নে, আরও রেসপেক্ট নিয়ে যা। আবির দৌড়াতে দৌড়াতে বলল, দেখ, তুই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছিস, আমি কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। পরদিন সন্ধ্যা 6টা। আদিত্য নূরকে শাড়ি পরিয়ে দিচ্ছে সানার এঙ্গেজমেন্ট পার্টির জন্য। সে কখন থেকে পড়াচ্ছে, তবুও শেষই হচ্ছে না। নূর একটু অধৈর্য হয়ে বলল, একটু তাড়াতাড়ি করো না, একরকম পরিয়ে দিলেই তো হয়। দেরি হয়ে যাচ্ছে তো। সবাই হয়তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে পার্টি সেন্টারে যাওয়ার জন্য। আর বাড়ির বউই লেট হয়ে গেলে সবাই কি ভাববে? আদিত্য শাড়ি পরানো শেষে উঠে দাঁড়িয়ে বলল, এই তো হয়ে গেছে প্রাণ পাখি, তুমিও না একটুতেই অধৈর্য হয়ে যাও।
আর একরকম হলেই হবে না। তুমি সাদমান শাহরিয়ার আদিত্যের বউ, তোমাকে দেখতে হবে সবচেয়ে বেস্ট, বুঝেছো? আদিত্য নূরের কাঁধ ধরে আয়নার দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ইস, আমার প্রাণ পাখিটা দিনে দিনে একদম হট হয়ে যাচ্ছে। নূর লাজুক হেসে বলল, অনেক হয়েছে, এবার চলো যাওয়া যাক। আদিত্য নূরের ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে নেশালো কণ্ঠে বলল, আমার তো যেতেই ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এখানেই থেকে যাই। এই ফাঁকা বাড়িতে দুজন শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ করব। আইডিয়াটা দারুণ না? নূর আদিত্যের দিকে ঘুরে বলল, একদম ফালতু আইডিয়া, মাথায় শুধু এগুলোই ঘোরে, তাই না? চলো তো এখন। নূর আদিত্যের হাত ধরে বাচ্চাদের মতো টেনে নিয়ে যেতে লাগলো। দরজা পর্যন্ত এসে আদিত্য নূরের হাত টেনে ধরে দরজার সাথে চেপে ধরে বলল, সময় আছে কিন্তু, এখনও ভেবে দেখো আমার আইডিয়ার ব্যাপারে। কোনো ভাবাভাবির সময় নেই, তাড়াতাড়ি চলো তো। আদিত্য নূরের পেছন পেছন যেতে যেতে আস্তে সুরে বলল, হায় নির্দয় বউ। রাত 8টা। এঙ্গেজমেন্ট পার্টি পুরো দমে শুরু হয়ে গেছে। সব গেস্টরাও প্রায় চলে এসেছে। নূরের বাবা, ভাই আর তানিও এসেছে। একটু পরে নূর আর তানি মিলে সানাকে নিয়ে এলো। সানাকে আজ মেরুন রঙের একটা লেহেঙ্গা পরানো হয়েছে। লেহেঙ্গার ওড়নাটা মাথার উপর থেকে নিচ পর্যন্ত ঝুলে আছে। তাসির হা হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আজকে ওর পিচ্চিটাকে একদম বউ লাগছে। নূর আর তানি সানাকে স্টেজে নিয়ে এসে তাসিরের পাশে বসিয়ে দিল। তাসির এখন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। সানা সেটা দেখে তাসিরের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। তাসির সেটা দেখে মুচকি হাসল। কিছুক্ষণ পরেই ওদের আংটি বদল হয়ে গেল। সবাই তালি বাজিয়ে ওদের অভিনন্দন জানালো। তারপর সবাই খাওয়া দাওয়া করে নিল। আদিত্য এক জায়গায় দাঁড়িয়ে কিছু গেস্টের সাথে কথা বলছে। নূরও কিছুটা দূরে তানি আর নিশির সাথে কথা বলছিল। নূর কথা বলতে বলে আদিত্যের দিকে তাকালো। তখনই কিছু একটা ওর নজরে পড়লো। নূর ভালো করে তাকে জিনিসটা খেয়াল করলো। তারপর ওখান থেকে ধীরে ধীরে আদিত্যের কাছে এসে দাঁড়ালো। সামনে গেস্ট থাকায় নূর গলা খাকারি দিয়ে আদিত্যকে ডাকলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে আস্তে করে বলল, একটু দরকার ছিল, আমার সাথে আসো না। আদিত্য মাথা ঝাঁকিয়ে গেস্টদের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি প্লিজ। কথাটা বলে আদিত্য নূরের সাথে গেল। কিছু দূর যেয়ে আদিত্য নূরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রাণ পাখি, কোনো সমস্যা? নূর আদিত্যের হাত ধরে বলল, তুমি আগে আমার সাথে এসো, তারপর বলছি। কথাটা বলে নূর আদিত্যের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিত্য কিছুই বুঝতে পারছে না কি হয়েছে নূরের। অজ্ঞতা ও নূরের সাথে যেতে লাগলো। নূর আদিত্যকে একটা ফাঁকা রুমের ভেতর নিয়ে এলো। রুমের ভেতরে এসে নূর দরজা আটকে দিল। তারপর আদিত্যের সামনে এসে বলল, শার্ট খোলো। নূরের কথা আদিত্য ভাবাচাকা খেয়ে গেল। নূর শার্ট কেন খুলতে বলছে? লোকে বলে যার মনে যা ফালদে ওঠে তা। আদিত্যের ক্ষেত্রেও সেটাই হয়েছে। নূরের কথায় ও নিজের মন মতো মিনিং বের করে নিল। আদিত্য নূরের দিকে ঝুঁকে আস্তে করে বলল, আর ইউ শিওর? এক্ষুনি করতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করতে হবে, এক্ষুনি করা জরুরি, তাছাড়া আর কোনো উপায় নেই। এখন তো আর বাসা যাওয়া সম্ভব না, তাই না? তাই এখানেই করতে হবে। কেন তুমি এখন করতে চাও না? আদিত্য হাসিমুখে বলল, আরে নেকি উটপর পুসপুস, আমি তো সবসময় এটার আশায় থাকি, এটার জন্য তো আমি এবার রেডি হয়ে থাকি। নূর আদিত্যের কথায় বেশি ধ্যান না দিয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি শার্ট খোলো। আদিত্যের মনে যেন খুশিতে লাড্ডু ফুটছে। ওর বউ যে আজকে এত বোল্ড হয়ে যাবে তাও কল্পনাও করেনি। আদিত্য দেরি না করে ফটাফট শার্ট খুলে ফেলল। নূর শার্টটা হাতে নিল। আদিত্য নূরের দিকে তাকে এক্সাইটেড হয়ে বলল, তুমিও শাড়ি খোলো। নূর ফুরকুচকে বলল, শাড়ি কেন খুলবো? আরে শাড়ি না খুলে কিভাবে হবে? শাড়ি না খুলেও করা যাবে। এখন শাড়ি খুললে পরে আবার পরতে সময় লাগবে অনেক। ওকে ওকে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তবে তাড়াতাড়ি করো, আমি কিন্তু বেশি অপেক্ষা করতে পারবো না। নূর মাথা নাড়িয়ে বলল, আমি জলদিই আসছি। কথাটা বলে নূর আদিত্যের শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্য এদিকে এক্সাইটেড হয়ে ফুলে যাচ্ছে। বিছানায় শুয়ে নানান রকম পজিশন নিচ্ছে। হায়, আজকে আমার বউটা একদম ওয়াইল্ড হয়ে গেছে, আজ তো খেলা জমবে। আদিত্যের এসব জল্পনা কল্পনার মাঝে একটু পরে নূর ওয়াশরুম থেকে বের হলো। নূরকে দেখে আদিত্য হাসি মুখে উঠে দাঁড়ালো। নূর আদিত্যের সামনে ওর শার্টটা এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার শার্ট, পরিষ্কার হয়ে গেছে, এখন পরে নাও। নূরের কথা আদিত্য কিছুই বুঝতে পারছে না। আদিত্য ভ্রুকুচকে বলল, পরিষ্কার হয়ে গেছে মানে কি? কি পরিষ্কার হয়ে গেছে? আরে তোমার শার্টে যে খাবারের দাগ লেগেছিল সেটা পরিষ্কার হয়ে গেছে, এখন তুমি শার্টটা পরে নাও। মানে তুমি এতক্ষণ এই শার্টের দাগের কথা বলছিলে, আর এর জন্যই তুমি আমার শার্ট খুলতে বলেছ? হ্যাঁ, তা নয় তো কি। আরে পার্টিতে তখন আমি দেখলাম তোমার শার্টে খাবারের দাগ লেগে আছে, লোকে দেখলে কেমন লাগতো বলো?
তাই তো তোমাকে তাড়াতাড়ি এখানে নিয়ে এলাম। কেন, তুমি কি ভেবেছিলে? নূরের কথা শুনে আদিত্য যেন টুপ করে আসমান থেকে পড়ল। মুখটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল। বেচারা কি ভেবেছিল আর কি হয়ে গেল। নূর বলে উঠল, যাই হোক চলো এখন বাইরে যাই, না হলে সবাই খুঁজবে আমাদের। কথাটা বলে নূর যেতে নিলে আদিত্য ওর হাত টেনে দেয়ালের সাথে আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছ প্রাণ পাখি? এভাবে আমার আরমান জাগিয়ে তুমি চলে যাবে? তা তো হবে না। নূর ভ্রু কুঁচকে বলল, কি বলছো এসব? আমি কখন তোমার আরমান জাগালাম? ছাড়ো না এখন, বাইরে যেতে হবে, সবাই কি ভাববে? যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। আমি আরও ভাবলাম আমার বউটা আজকে হয়তো একটু ওয়াইল্ড হয়ে গেছে, তাই তো আমাকে এখানে নিয়ে এসেছে। নূর চোখ মুখ ঘুচিয়ে বলল, ছি, তুমি এটা ভেবেছো আমি কি তোমার মতো বেশরম নাকি যে এসব পড়ব? তোমার ব্রেনটা না ওয়াশ করা দরকার। মাথা শুধু এসব ছাড়া আর কিছুই চলে না। সে যাই হোক, এখন আমার তোমাকে চাই, ব্যাস। কথাটা বলে আদিত্য নূরের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নূর ভীতু গলায় বলল, এই না না প্লিজ, এমন করো না। দেখো বাইরে সবাই কি ভাববে। বাসায় গিয়ে যা করার করো, প্লিজ এখন যেতে দাও। নূরের কোনো কথাই আদিত্যের কানে ঢুকছে না। ও ওর কাজে ব্যস্ত। আদিত্যের ঠোঁট নূরের ঠোঁটে ছুঁয়েছি। তখনই হঠাৎ কেউ দরজায় নক করল। নক করার শব্দে আদিত্যের ঠোঁট কাটল। আদিত্য দরজার দিকে তাকালো। নূর দেখলো আদিত্যের হাত একটু ঢিলা হয়ে এসেছে। নূর সেই সুযোগে হালকা ধাক্কা দিয়ে আদিত্যকে সরিয়ে দিল। আদিত্য অপ্রস্তুত থাকায় আচমকা নূরের ধাক্কায় 2 কদম পিছিয়ে গেল। নূর সেই সুযোগে ওখান থেকে দৌড় দিল। দরজার কাছে এসে আদিত্যের দিকে তাকে একটা লাজুক হাসি দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আদিত্য পেছন থেকে উচ্চ সুরে বলল, এর প্রতিশোধ কিন্তু নেবই। তারপর মাথা ঝাঁকিয়ে হেসে দিল।